আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। বুঝলেন তো, ভোট বলে কথা। প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ার থেকে ফেলে রাস্তায় পেটানো যায়, ভোট বলে কথা। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বয়ং ছোটবেলা পড়েছিলেন নিশ্চয়ই ইনভিজিবল ম্যান, উনি ইনভিজিবল ওম্যান। তার কারণ আমাদের প্রতিনিধি দেখতে পাচ্ছেন ক্যামেরায় তার ছবি উঠছে, প্রিসাইডিং অফিসারের সামনে ঘুরে ঘুরে বিভিন্ন বুথে ভোট পর্যবেক্ষণ করছেন, অথচ প্রিসাইডিং অফিসার শুধু দেখতে পাচ্ছেন না। ভোট বলে কথা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অভিযোগ করছেন যে রাজ্য পুলিশের যিনি ছিলেন তিনি তাকে হুমকি দিচ্ছেন। হতেই পারে, ভোট বলে কথা। আসানসোলে আস্ত একটা গ্রাম, সেই গ্রামের মানুষজন বেরোতেই পারছেন না, তার কারণ তাদের ভোট দিতে দেয়া হবে না। পুলিশে খবর দিয়ে বিশাল পুলিশ বাহিনী দিয়ে কার্যত এসকর্ট করে তাদের বুথে পৌঁছে দেয়া হলো। ভোট বলে কথা। এছাড়া নানা জায়গায় প্রার্থীদের আটক, প্রার্থীদের গাড়ি ঘিরে বিক্ষোভ, এজেন্টকে অপহরণ, এসব তো হতেই পারে বলুন গণতন্ত্রে। এটা ভোট বলে কথা। চতুর্থ দফার ভোট কেমন হলো, সেই চতুর্থ দফার ভোট সেই নিয়ে আজকের আলোচনা। এবং অবশ্যই আজকে রাজ্যে নরেন্দ্র মোদী আবার এবং একটা সভা করলেন কলকাতার কাঁকুরগাছিতে, একেবারে স্থানীয় সমস্যা নিয়ে পরের পর আক্রমণ। তাও দেখাবো আপনাদের। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, আমার একদিকে আছেন অঞ্জন বেরা, সিপিএম নেতা, তার পাশে রয়েছেন উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, আছেন অধ্যাপক মইদুল ইসলাম। অন্যদিকে কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার, তার পাশে রিতেশ তিওয়ারি বিজেপি নেতা, আছেন বিজন সরকার অধ্যাপক। কিন্তু তার আগে আপনাদের দেখাবো যেটা বলছিলাম, ভোট বলে কথা। তৃতীয় দফায় প্রচুর সমালোচনা, সংবাদ মাধ্যমে ছবি, খোদ নরেন্দ্র মোদী থেকে অরুণ জেটলি থেকে সীতারাম ইয়েচুরি, নানা পর্যায়ে দিল্লিতে কলকাতাতে অভিযোগ। তারপরও চতুর্থ দফার ভোট সত্যি সত্যি কি গণতন্ত্রের উৎসব হলো, নাকি কোথাও আটকে গেল? দেখুন, জেলা ধরে যে 6টা কেন্দ্রে আজকে ভোট ছিল, আবারও বলছি আমাদের সীমিত পরিকাঠামোর মধ্যে আজকে আমাদের 14 জন রিপোর্টার ক্যামেরা নিয়ে উপস্থিত ছিলেন। তাদের 14টা ক্যামেরায় এই 6টা কেন্দ্রের কি কি ছবি দাঁড়ালো, শেষ পর্যন্ত কি কি ছবি তুলে ধরতে পারলেন তারা। রাজ্যে চতুর্থ দফার ভোটেও এড়ানো গেল না অশান্তি। বার্নপুর বয়েজ স্কুলের বুথে বহিরাগতদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ সিপিএম ও তৃণমূলের। পাণ্ডবেশ্বরে বুথের সামনে প্রতিবন্ধী মহিলা ভোটার এবং তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের, ঘটনায় গ্রেফতার 2। পাণ্ডবেশ্বরের একটি বুথে আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। অভিযোগ দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। আসানসোল শহরে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, পুলিশের রিপোর্ট তলব ডিএম এর। পাণ্ডবেশ্বরে বনগ্রামে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের পাহারায় ভোট দেয় গোটা গ্রাম, অভিযোগ অস্বীকার তৃণমূলের। জামুরিয়ার দরবারডাঙ্গায় বুথ দখলে অভিযুক্ত তৃণমূল, ঘটনা ঘিরে সিপিএম তৃণমূল সংঘর্ষ, আহত 8, অভিযোগ অস্বীকার। রানীগঞ্জে যমুনাময়ী স্কুলের বুথ দখলের অভিযোগে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বিক্ষোভ বিজেপির, পুলিশের লাঠিচার্জ। গাড়িতে এমপি স্টিকার লাগানো থাকায় বুথের সামনে মেদিনীপুরের সিপিআই প্রার্থী প্রবোধ পান্ডার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের। খাকুরদা প্রাথমিক বিদ্যালয় 170 নম্বর বুথ জামের অভিযোগ, ওই বুথেই ভোট দেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তৃণমূলের পতাকা লাগানো 2টি গাড়ি আটক। নারায়ণগড়ে সিপিএম এজেন্টকে বুথ থেকে বের করে দিয়ে অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ 2 তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। অভিযুক্তদের দাবি আত্মীয়তা সূত্রে তারা ভোট দিয়েছেন। মেজিয়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে বাঁকুড়া সিপিএম প্রার্থী বাসুদেব আচারিয়া, গালিগালাজ ও বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বড়বাগানে 246 নম্বর বুথে ভোট তদারকির অভিযোগ তৃণমূলের আদ্রা পঞ্চায়েত প্রধান মধু দাসের বিরুদ্ধে, যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের।
শহরে গাঁধী বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি রাজ্য পুলিশের এএসআই এর। পুলিশ পর্যবেক্ষকের হস্তক্ষেপে বুথে ফিরল বাহিনী। ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা, দাবি জেলা শাসকের। বুথে ঢুকে ভোট তদারকি তৃণমূল পরিচালিত ঘাটবেড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা মাহাতোর। এবিপি আনন্দর খবরের জেরে অপসারিত প্রিসাইডিং অফিসার। খণ্ডঘোষের 143 নম্বর বুথে ইভিএম এ নজরদারির অভিযোগ, অপসারিত প্রিসাইডিং অফিসার ও অ্যাটেন্ডেন্ট। খণ্ডঘোষের কুলেতে তৃণমূল সিপিএম সংঘর্ষ, পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, ধৃত 2 সিপিএম সমর্থক। খণ্ডঘোষের ইরকোনায় 4 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ অস্বীকার করে সিপিএম এর দাবি, তৃণমূল বুথ দখলের চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। এবিপি আনন্দ। অঞ্জনবাবুর কাছে যাব। একটা দৃশ্য তো তফাৎ আমি দেখতে পাচ্ছি যে তৃতীয় ফেজের পর আপনারা 1300 বুথে পুনর্নির্বাচন দাবি জানিয়েছিলেন, আজকে 301টা বুথে, অর্থাৎ সংখ্যাটা অনেক কম। পাস মার্কস দেবেন নাকি তৃতীয় দফার মতো এটাতেও ফেল করলো নির্বাচন কমিশন? না, নির্বাচন কমিশনের 6টা লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে। কিছুক্ষণ আগেই আমাদের বিরোধী নেতা জানিয়েছেন, আপনারা দেখেছেন সেটা, যে 443টা কেন্দ্র থেকে অভিযোগ এসেছে। সেটা শুধু আমাদের ওই কম সময়ের মধ্যে যেটুকুনি করা গেছে, একটা প্রতিকূল পরিবেশ, সেটা যা বুঝবেন। তারপর মিডিয়া যা দেখালো, এবং 288টা কেন্দ্রে আমরা স্পেসিফিক অভিযোগ জানিয়েছি, যেটা আগামীকাল আমরা পুরো সংখ্যাটা বলবো। নির্বাচন কমিশন ব্যর্থ তো বটেই, নির্বাচন কমিশন প্রতিদিন বিজ্ঞাপন দিচ্ছে নির্ভয়ে ভোট করতে আসে না, সরকারের পয়সা খরচা করে এবং প্রলোভন ছাড়া এই যে সরকারি পয়সা, পাবলিক মানি খরচা করে বিজ্ঞাপন দিচ্ছে, এই বিজ্ঞাপন, নিজের বিজ্ঞাপনকে নির্বাচন কমিশন নিজে প্রহসনে পরিণত করছে। একটা বিষয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আমরা বারবার বলেছি, এবং যেটা সবাই আপনারা বলছেন, সর্বস্তরের মানুষ বলছেন, যে এখানে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন, তারা নির্বাচনের কোনো আইন যদি না উপর থেকে চাপ দেওয়া হয় মানতে রাজি নয়। কোনো রকমে শাসক দলের তাদের সুবিধে পাইয়ে দেওয়াটা হচ্ছে যেখানে প্রধান বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের তৃণমূল আমলে। এইখানে এখানকার তারা নিজেরাই হয়তো মানে ভয় আর প্রলোভনের শিকার। সেটা তো কিসের শিকার তারা বলবেন, কিন্তু তাদের সংবিধান এবং আইন এবং নিয়ম তাদেরকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে বলে দায়িত্ব দিয়েছে। তারা সে কাজে ব্যর্থ তো বটেই, এবারেও ব্যর্থ, চতুর্থ দফাতেও ব্যর্থ। এখন তারা আর কত বেশি ব্যর্থ হবে সেটা তারা সিদ্ধান্ত করুন। কিন্তু মানুষ দেখছেন যে তাদের সংবিধান নির্দিষ্ট এবং নিয়ম নির্দিষ্ট যে দায়িত্ব তা তারা পালন করতে এবারও পারলেন না, এতবার সতর্কতা জানানো সত্ত্বেও। এবং মিডিয়া এতবার তাদের কাছে, শুধু তো বিরোধী দল না, আগামী পর্যায়ে 17টা কেন্দ্রে, আজকে 6টা ছিল। এবারই আমরা সেটা বলেছি যে গতবারে আমরা বলেছিলাম যে তৃতীয় দফায় যদি ব্যবস্থাটা করা নেওয়া হতো দুষ্কৃতীদের বিরুদ্ধে, তাহলে চতুর্থ দফায় এইটা কমতো বা এতটা সাহস তারা পেত না। এবং আজও আমরা বলেছি যে এই যে আমরা অভিযোগ জানাচ্ছি, মিডিয়া যা দেখাচ্ছে, শুধু বিরোধীদের অভিযোগ তো না, মিডিয়াও যা দেখাচ্ছে, সেগুলো দেখে যদি নির্বাচন কমিশন তার আইন নির্দিষ্ট ভূমিকা পালন করে, তাহলে আগামী যে পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে এই যে ভোটের নামে এই যে নৈরাজ্য করার চেষ্টা, সেইটাকে অনেকটা ঠেকানো যাবে। এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট পশ্চিমবঙ্গে তৃণমূল আমলে এ তো একটা কাঁঠালের আমসত্ত্ব, কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ববদ্ধ এবং দায়বদ্ধ তারা কি করছে, এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন, যেটা আমরা বারংবার বলেছি। জয়প্রকাশ বাবুর কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো, এবং এই প্রশ্ন তো আমাদের এসছে যে এটা সাহিত্য, কল্পনা নাকি জাদু, যে একেবারে সশরীরে একজন মহিলা যিনি বিভিন্ন বুথে যাচ্ছেন, নিজের মুখেই বলছেন যে ভোট কিরাম হচ্ছে তার পর্যালোচনা করছেন, সেটা নিজের চোখে দেখছেন। মনিকা মাহাতো, পশ্চিমবঙ্গের দ্য ইনভিজিবল ওম্যান, কল্পবিজ্ঞানে ইনভিজিবল ম্যানের কথা আপনারা পড়েছেন, কিন্তু এই রকম পঞ্চায়েত সমিতির যিনি প্রধান, তিনি একটার পর একটা বুথে যাচ্ছেন, প্রিসাইডিং অফিসার তাকে দেখতে পাচ্ছেন না। একজন প্রিসাইডিং অফিসারকে আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করেছেন যে উনি কোনো রকম পরিচয়পত্র ছাড়া, কোনো রকম আইডেন্টিটি কার্ড ছাড়া কি করে ঢুকলেন। প্রিসাইডিং অফিসার মুখ তুলে বলছেন, কোথায়, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কেউ ঢুকেছিলেন বুঝি। দেখুন, নিজেরাই দেখুন। প্রায় 1 শতক আগের কথা, এক বিজ্ঞানীর অদৃশ্য হওয়ার ক্ষমতা নিয়ে দ্য ইনভিজিবল ম্যান লিখেছিলেন H.G. ওয়েলস। 2014 খবরের শিরোনামে দ্য ইনভিজিবল ওম্যান, তাও আবার একেবারে পুরুলিয়ায়। ঘাটবেড়া, বুধবার রাজ্যে চতুর্থ দফার ভোট চলাকালীন এইভাবেই প্রকাশ্যে বুথের ভেতরে ঘোরাফেরা করলেন তৃণমূল পরিচালিত ঘাটবেড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা মাহাতো।
সবাই দেখলেন, ক্যামেরায় ধরাও পড়ল সে ছবি। যদিও প্রিসাইডিং অফিসার বললেন তিনি নাকি এমন কোনো মহিলাকে দেখতেই পাননি। পুরুলিয়ার ঘাটবেড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথ। এইভাবেই বুথে ঢুকে ভোট তদারকি করলেন তৃণমূল পরিচালিত ঘাটবেড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা মাহাতো। বাধা দিলেন না বুথের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী বা প্রিসাইডিং অফিসার। যদিও মনিকা মাহাতোর দাবি শুধুমাত্র এই বুথেই নয়, এইভাবেই এলাকার বিভিন্ন বুথে যাচ্ছেন তিনি। বুথে ঢুকে আপনি দেখছেন যে কিরম ভোট হচ্ছে, কিরম দেখছেন বুথে ভোট হচ্ছে? মোটামুটি ভালো। আপনি এমনি কতগুলো বুথে আপনি ঘুরলেন এখনো সকাল থেকে, কি দেখলেন? মাঝামাঝি এই দু তিনটা দেখা হয়। বুথে ঢোকার জন্য নির্বাচন কমিশন কোনো আই কার্ড দিচ্ছে না আপনাদের? না, আমাদের তো ফুল পারমিশন আছে, আমরা তো ঢুকতে পারি। মনিকা মাহাতোর বুথে ঢোকার ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। অথচ প্রিসাইডিং অফিসার জানান তিনি নাকি মনিকা মাহাতোকে বুথে ঢুকতেই দেখেননি। না, ওনাকে তো আমার পরিচয় করাননি উনি আমার সঙ্গে, হয়তো ঘুরে চলে গেছেন, কিন্তু আমার সঙ্গে কোনো পরিচয় করাননি যে না, তো আমার কাছে আমার নজরে সেরকম। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। তাদের দাবি শাসক দল ও রাজ্য পুলিশের যোগসাজশে এই ঘটনা। এবিপি আনন্দের খবরের জেরে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। বড়বাগান, একই অভিযোগ উঠেছে পুরুলিয়ার বড়বাগানে। এই এলাকাটি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। বুধবার সকালে বড়বাগানে 246 নম্বর বুথে ভোট তদারকির অভিযোগ ওঠে তৃণমূলের আদ্রা পঞ্চায়েত প্রধান মধু দাসের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় ও হংসরাজ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। জয়প্রকাশবাবু, আবারও বলবো 6টা কেন্দ্র, 14 জন রিপোর্টার, তাদের ক্যামেরায় যদি এরকম ঘটনা বিচিত্র এবং বিচিত্র ঘটনার সমাহার আমরা দেখতে পাই, তাহলে গাঁয়ে গঞ্জে যেখানে সংবাদ মাধ্যম দূরতম সম্ভাবনাতেও পৌঁছতে পারবে না, সেখানে ছবিটা কি? প্রশ্ন তো ওঠে। একটা মিনিট, নির্বাচন কমিশনের ক্যামেরাগুলো কোথায় গেল? তারা যে নাকি ভিডিও করছিল বুথে বুথে। না, সে তো আমরা তৃতীয় দফার আগে ওয়েবক্যাম শুনেছি, হেলিকপ্টারও শুনেছি। আমি ভাবলাম প্রায় দেশটা আমেরিকা হয়ে গেল এবং আমরা তারপরে তৃতীয় পর্যায়ে আমাদের নিশ্চিন্ত করলো যে ভারতবর্ষ আছে। আমরা অভিযোগ করেছি, বাংলা থেকে অভিযোগ এসছে, জেলা থেকে আপনারা হয়তো এসছে, যে দেখবেন যে ক্যামেরাগুলো নাকি বন্ধ করে রাখা ক্যামেরাগুলো যখন এই চলেছে এই কুকর্ম বন্ধ করে রাখা। আমি বলছি যে গত পরশু 5 তারিখ আমি নিজে উপস্থিত ছিলাম ফুল বেঞ্চ ইলেকশন কমিশন দিল্লিতে। আমার সঙ্গে আমাদের পূর্বতন সভাপতি প্রদীপ ভট্টাচার্য ছিলেন, আমরা দুজনে গিয়েছিলাম এবং আমরা একটা রিপোর্ট ওখানে জমা দিই। নির্বাচন কমিশন সময় দিয়ে 40 মিনিট আমাদের সঙ্গে কথা বলেছেন। ভেবে দেখুন, মোদির ব্যাপারে, রাহুল গান্ধীর ব্যাপারে অত যে কমপ্লেন সারা ইন্ডিয়ার, সারা ভারতের মধ্যে, তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য তারা 5 তারিখে বিকেল 4টের সময় 40 মিনিট সময় দিয়ে আমাদের বক্তব্য শুনেছেন। আজকে সুমন, তোমার বক্তব্য শুনে মনে হচ্ছে আর দেখে যে দুটো নির্বাচন কমিশন কাজ করছে, একটা দিল্লির আর একটা পশ্চিমবঙ্গের, এবং দেখে মনে হচ্ছে যোগাযোগ বা কোঅর্ডিনেশন বা কমিউনিকেশন অলমোস্ট জিরো। কালকেই দেখুন আমাদের কথার পরে যে কথাগুলো আমাদের বলেছিলেন এবং ওরা বিস্ময়ের সঙ্গে শুনলেন অনেক কথা। আমাদের প্রধান প্রশ্ন ছিল যে আজকে আমরা ভুল বলছি, অন্য পলিটিক্যাল পার্টি বানিয়ে বলছে, মানলাম। এই যে প্রাইভেট টিভি চ্যানেলগুলো, তারা যে সবাই মিলে কম করে 100 ঘন্টা দেখিয়েছে, সেই দিন সারা ভারত দেখেছে, আপনারা দেখলেন না? তখন বললেন যে আমরা চেয়ে পাঠিয়েছি, আমরা দেখব। তারপর আমরা হিসাব দিলাম, যেটা আপনি বলছিলেন এখনই, যে 17,330টা বুথের জন্যে আপনি ওয়েবক্যাম করেছেন 324টা মাত্র, আর তার 50% কাজ করছেন না। ওনারা নোট করলেন, ওরা জানতেনই না, বললেন দিস ইজ দ্য সিনারিও। আমাদের কাছে অন্য রিপোর্ট, মানে এখান থেকে আমরা বুঝলাম যে ভুল রিপোর্ট এবং গালভরা রিপোর্ট পাঠানো হয়েছে। পরিশেষে আমি একটা কথা বলি ওনাকে, ছোট্ট একটা টিভির কথা বললেন, একটা ইনপুট দিই। তৃতীয় দফায় যখন এত ছবি পরপর আমরা দেখাচ্ছি, আপনি ভাবতে পারেন নির্বাচন কমিশনে যারা গেছেন প্রত্যেকে বলেছেন যে কোনো টেলিভিশন চ্যানেলে বাংলার লিডিং যে মেইন দুটি চ্যানেল তা রাখা হয়নি, অন্য চ্যানেল চলছিল যাতে সেই ছবি না, যারা বাংলা বোঝেন না তাদের কাছে না পৌঁছয়। এটা অভিযোগ আমরা শুনি না।
তারপরে আমরা বলি যখন, তখন বোধহয় আজকে ওরা নির্দেশ দিয়েছিল প্রধান টিভি চ্যানেলগুলোকে মনিটর করার জন্য আলাদা ঘর করতে। যাই হোক, আমরা শেষকালে একটা কথা বলি যে এরপরে হচ্ছে যদি একটা সংস্থার বস বা চিফ বলে দেয় এটা ঠিক ওটা ভুল, তার অধস্তনদের কারোর কি সেই সাহস থাকে তার কথাটা চ্যালেঞ্জ করার? থাকে না। সিইও বেলা 3টের সময় কি করে বললেন 30 তারিখে যে নির্বাচন পিসফুল আর ফ্রি অ্যান্ড ফেয়ার? আপনারাই বলুন। আমি চিফ ইলেকশন কমিশনারকে আমি নিজে প্রশ্ন করেছি, আজকে আপনি যদি বলেন এই কথাটা, আপনার সামনে জুৎসি 2 ঘন্টা পরে অন্য কথা বলতে পারবে? আপনারা সবাই বসে আছেন, জুৎসি সাহেব আপনি বলুন তো, আপনার ক্ষমতা হবে? ঘাড়ে কটা মাথা আছে? যদি আপনার চিফ বলে দেয় 3টের সময় একটা কথা, আপনি 6টার সময় সেই কথা উল্টে বলতে পারবেন? তাহলে কাদের কথা বলছেন যে পরে আরও রিপোর্ট পেয়েছেন, বা মাইক্রো অবজারভারদের রিপোর্ট বা অবজারভারদের রিপোর্ট? তারা রিপোর্ট লেখাটাকে অলরেডি তারা জানে যে আমাদের ওপরে যে মাথায় বসে আছেন সিইও, তিনি অলরেডি বলে দিয়েছেন নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল। তাদের তো সেই কথা মেনে চলতে হবে। তখন তারা বলেন এটা অতি অন্যায় হয়েছে, একদম আমি কোট করে বলছি। এই যে আজকে বোধহয় আমার যতদূর ধারণা সিইও এরকম কথা বলেননি, আজকে বলেননি। তার মানে দেখুন একটা অভিযোগ যখন আজকে জিজ্ঞেস করা হয়েছে, আমি একদম কোট অ্যান্ড কোট বলছি, তিনি বলেছেন যে আমি অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। নির্বাচন কেমন হয়েছে কোনো মন্তব্য করেননি, বলেছেন নির্বাচন কেমন হয়েছে মিডিয়া আপনারা বলবেন। এবং আরো একটা কথা আমি বলছি, ওখানে বলা হলো এবং আমাদের সামনে বলা হলো পরশুদিন, গতকাল যেটা জুৎসি সাহেব ওখান থেকে প্রেস করে বললেন যে একটা নির্বাচন বুথ থেকে যদি একজন এজেন্টকে কোনোভাবে তাড়িয়ে দেওয়া হয় কোনো কারণে, সেই নির্বাচনে বুথে যদি পিসফুলও হয়, তাহলে ওই তাড়িয়ে দেওয়ার ঘটনাটাই গুড এনাফ ফর রিপোলিং। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেটা গতকাল জুৎসি সাহেব আবার সকলের সামনে বললেন। দেখুন এই ঘটনাগুলো আপনি ভাবতে পারেন এখানে আজকে গিয়ে সিইওর কাছ থেকে এই কথাটা শুনতে পাবেন, বা আমাদের স্পেশাল অবজারভার রাকেশ সাহেবের কাছ থেকে আপনি শুনতে পাবেন। তাই জন্য আমার মধ্যে মধ্যে মনে হচ্ছে একটা অদ্ভুত পরিস্থিতি। দিল্লির নির্বাচন কমিশন একটা ধারণা নিয়ে আছেন, এখানকার নির্বাচনের যে সিইওর অফিস বা স্পেশাল অবজারভারের অফিস, তারা এখানকার ডিএম, আমাদের সরকার, রাজ্য সরকার, এদের সঙ্গে সমস্তটা মিলে একটা ঘোট পাকিয়ে একটা অন্য ধারাতে আছেন, শুধু মুখে বলে যাচ্ছেন। এই যে আজকে সুধীর রাকেশ বলছেন আমার কাছে আসলে আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি জানেন আমি নিজে আজকে 8টা 15 সময় আপনাকে এখনই দেখাতে পারি আমার নিজের মোবাইল থেকে আমি সুধীর রাকেশকে SMS করেছি যে বানপুর বয়েজ স্কুল 4টে বুথ আছে, কোনো সিআরপিএফ নেই, ওখানে কিন্তু গন্ডগোল হবে, ভোট মানে বুথ দখল হবে, আপনি ব্যবস্থা নিন। আপনারা দেখলেন 3টের সময় কি হয়েছে, উনি অতক্ষণ কি করেছেন? আজকে আমরা চ্যালেঞ্জ করব, আমার কাছে প্রমাণ আছে যে আমি 8টা 15 সকাল 8টা 15 এই SMS করেছি সুধীর রাকেশকে। তার উনি বলেছেন আই এম ফরওয়ার্ডিং ইট টু দ্য রাইট প্লেস। কাকে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি। কিনি দেখলেন, উনি মনিটর করলেন না। 3টের সময় যে ঘটনা ঘটলো, আজকে আগে চেতাবনি, আগে জানা সত্ত্বেও এই যে এটা তো টোটাল ফেলিওর। এবং আমি এখনই আবার দাবি করছি এই সুধীর রাকেশ বা আমাদের সিইও এই টাইপের বা এই কোয়ালিটির লোকজন যদি ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন করতে আসেন, তাহলে তাদের পক্ষে একটা নির্ভেজাল ভালো ইলেকশন দেওয়া কখনো সম্ভব নয়। এবং এরা আমাদের যা ধারণা হচ্ছে, যেটা আপনি পরিষ্কার জিজ্ঞেস করলেন, দেখে তো বারবার মনে হচ্ছে এরা এখনকার শাসক দলের সঙ্গে একদম মেলামেশা করে মিলিয়ে ইলেকশনটা করছেন। এবং সব ক্ষেত্রে দেখুন বলছেন অভিযোগ পেয়েছি, তো অভিযোগ ছাড়া এখন কি জানানো হবে? আপনাকে কি ডেকে নিয়ে গিয়ে সামনে ওখানে দেখাবে? আপনাদের 17টা ক্যামেরা দেখাচ্ছে, আর কথায় কথায় বলবেন আমরা অভিযোগ পেয়েছি দেখছি। আর একটা কথা কিন্তু নির্বাচন কমিশন আমাদের বলেছেন, সেটা আমি সকলের দর্শকের জন্য বলে দিচ্ছি। আমাদের বলেছেন আপনাদের ধারণা কি রিপোলিং এর অর্ডারের টাইম চলে গেছে 30 তারিখে, 16 তারিখে রেজাল্ট, তার আগে রিপোল করে সেই দিনের রেজাল্টের সঙ্গে ফলাফলের সঙ্গে সঙ্গতি রেখে বার করাটা আমাদের দায়িত্ব। সুতরাং রিপোলিং 14 তারিখেও আমরা করতে পারি, 30 তারিখের রিপোলিং আমরা বলছি না রিপোলিং এর অর্ডার দেব, বা বলছি না যে হবে না, এটাও বলছি না। আমরা সমস্ত তথ্য এক কথায় আপনার কাছে এটা জবাব চাইবো যে তৃতীয় দফার থেকে চতুর্থ দফায় কি একটু বেটার, একটু উন্নতি হয়েছে? না, দেখুন আপনাকে তুলনা করতে হবে। তৃতীয় দফায় 9টা ছিল, তাতে দেখুন 17,330টা বুথ ছিল, আর আজকে আমাদের বোধহয় 11,000 বুথ।
সেই তুলনায় আপনাদের যে হিংসা দেখিয়েছেন, যেটা দেখিয়েছেন, এবং সেখানে সাইলেন্ট টেরার যেভাবে হয়েছে, সেটা ভালো মন্দ আপনি বলবেন 19 কি 20, এটা একটু এদিক একটু ওদিক, কিন্তু সেই পরম্পরাই চলেছে, আজকেও চলেছে একই রকম। এবং সবথেকে বড় কথা যেটা লাগলো, যেটা আপনি দেখলেন, এই ভদ্রমহিলা যেটা নাম বললেন মনিকা মাহাতো, আপনাদের ক্যামেরার সামনে বললেন যে কথাটা, যে আমাদের ফুল লাইসেন্স আছে, না কি বললেন, আমাদের তো ফুল লাইসেন্স আছে, মানে আইডেন্টি কার্ড কি হবে, না না ওই যে বলছেন আমাদের তো সব জায়গায় যার কি হবে। দিস ইজ দ্য ভেরি ওয়ার্ড প্রত্যেকটা তৃণমূলের আধা নেতা, ছোট নেতা, বড় নেতা এবং মহামান্য নেতা নেত্রী, এই ওপর থেকে শেষ পর্যন্ত তৃণমূলের সমস্ত লোকের মতে আমরা তৃণমূল করে আমাদের ফুল লাইসেন্স আছে যা ইচ্ছে তাই করার। এটা হচ্ছে এইটা আপ্তবাক্য। মনিকা মাহাতো আজকে আপনাদের ক্যামেরার সামনে যেটা বলেছেন সেটাই হচ্ছে শাসক দলের আপ্তবাক্য, যে এই ইলেকশনে আর কিছু না হোক তাদের ফুল লাইসেন্স আছে সব কিছু করার। সেটা যদি হয় বুথ রিগিং, যে সেটা যদি হয় নির্ভেজালভাবে মানে যেখানে ইচ্ছে যাওয়ার, পুলিশকে ইনফ্লুয়েন্স করার, গ্রামকে গ্রাম আটকে রেখে দেওয়ার, সমস্ত ব্যাপারে তাদের ফুল লাইসেন্স আছে। এই ফুল লাইসেন্স দিয়েছেন আর কেউ না, নির্বাচন কমিশন ফেল কেন, এই লাইসেন্সটা দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আর সেইখানে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারেনি। এটাই হচ্ছে আমাদের অবজারভেশন। আমরা রিতেশ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী, এই নিয়ে গত 2 সপ্তাহ একটা রাজনৈতিক বিবাদ। নরেন্দ্র মোদী যে জনসভা করলেন সেখান থেকে এই বিবাদের উৎপত্তি, তারপর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত বড় ইস্যু হয়ে দাঁড়ালো এবং মোদীর বিরুদ্ধে পরপর জনসভায় আক্রমণ শানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে নরেন্দ্র মোদী এর আগের জনসভায় বলেছেন, আজকে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন তার ভিউ। কি বলেছেন তিনি, কি তার ব্যাখ্যা, কি আক্রমণ আগে, সব আপনাদের সামনে। বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে নরেন্দ্র মোদীর মন্তব্যের জেরে তাঁকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যে এসে তাঁর জবাব দিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই পাল্টা অবস্থান বদলের অভিযোগ করলেন তিনি। টেনে আনলেন অনুপ্রবেশ ইস্যুতে 2005-এ সংসদে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গ। 2005 अगस्त महीने में पूरी पार्लियामेंट को दीदी ने हिला दिया था, पूरी पार्लियामेंट को हिला दिया था। अकेली शेरनी की तरह संसद में खड़ी हो गई थी, स्पीकर के ऊपर जाकर के ढेर सारे कागज फेंक दिए थे। गुस्सा कोई बेशुमार था। और मुद्दा क्या था? मुद्दा था कि बांग्लादेश के जो घुसपैठिए आए हैं उसके कारण लेखपालों की वोट बैंक बन गई है, मेरा बंगाल बर्बाद हो रहा है, मेरे बंगाल के नौजवानों को रोजगार नहीं मिलता है, ये घुसपैठियों को निकालो। ये दीदी लड़ाई लड़ रही थी। लेकिन 2014 में दीदी का वही डायलॉग मोदी ने बोला तो मोदी गुनहगार हो गया। 2005 সালে 4 আগস্ট বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে থাকাকালীন সংসদে বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে উত্তেজিত হয়ে লোকসভার তৎকালীন ডেপুটি স্পিকার চরণজিৎ সিংহ আটওয়ালকে লক্ষ্য করে তাঁর হাতে থাকা কাগজ ছুঁড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় মমতা বলেছিলেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এখন বিপর্যয়ের আকার নিয়েছে, বাংলাদেশি এবং ভারতীয়দের নাম একসঙ্গে ভোটার তালিকায় রয়েছে। আমার কাছে বাংলাদেশ ও ভারতের ভোটার তালিকা রয়েছে, এটা খুবই গুরুতর বিষয়। আমি জানতে চাই এটা নিয়ে কখন আলোচনা হবে। সম্প্রতি আসানসোলের সভা থেকে ভিন রাজ্যে যে বাসিন্দারা বাংলায় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অতিথি বলেছেন বলে দাবি করে বিজেপি। हमारा जो पंजाबी भाई बहन है, मैं और पंजाबी भाई बहन को भी विनती करने चाहूंगी, हमारा जो बंगाली भाई बहन है उसको भी, हमारा बिहारी भाई बहन है, झारखंड का है, यूपी का है, तमिलनाडु का है, आंध्र प्रदेश का है, आदिवासी का है, हमारा जो भी है सब हिंदुस्तान में रहने वाला है। और हिंदी भाषी जो है आपका भी पता होना चाहिए, मैं छठ पूजा में जैसा छुट्टी दिया ऐसा आपको पता होना चाहिए। आपको लिए हम हिंदी कॉलेज भी बना रहे हैं, हिंदी स्कूल भी बना रहे हैं, हम पूरा मदद दे रहे हैं कि हमारा स्टेट में आप जब है हम हमारा मेहमान है और मेहमान को देखना ये हमारा काम होता है। এই বক্তব্যের সূত্র ধরে শ্রীরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। उड़ीसा के लोग आते हैं
मारवाड़ी यहाँ आए, आपको बुरा लगता है, और बांग्लादेशी आ जाए, वाह, आपके चेहरे पर क्या चमक आ जाती है। वोट बैंक की राजनीति करने के लिए ये जो घुसपैठिए आ रहे हैं, उनको वापस जाना ही पड़ेगा। এরপরই মোদীর গ্রেফতারের দাবিতে সুর চড়াতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর দাবি, বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বদলের মূল কারণ হল ভোট ব্যাংক। 2005-এ মমতা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন, কারণ তখন তারা সিপিএম এর ভোট ব্যাংক ছিল। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আগলানোর চেষ্টা করছেন, কারণ তারা এখন তৃণমূলের ভোট ব্যাংক। এমনটাই দাবি নরেন্দ্র মোদীর। आपकी कुर्सी बचाने के लिए ये वोट का खजाना मिल गया, इसलिए आप बंगाल के भविष्य को अंधेरे में डाल दोगे। इस मुद्दे पर मेरी लड़ाई है भाइयों, और मैं बंगाल के लोगों के अधिकार के लिए लड़ने के लिए आया हूं। बांग्लादेशियों को, घुसपैठियों को आपके हक छीनने का अधिकार नहीं है भाई। যদিও বিরোধীরা এও দাবি করছেন, শুধু বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুই নয়, এর আগে আরো একাধিক ইস্যুতেও মমতাকে অবস্থান বদলাতে দেখা গিয়েছে। বর্তমানে প্রায় প্রতিটি সভা থেকেই মোদীকে দাঙ্গাবাজ বলে আক্রমণ করেছেন মমতা। যারা দাঙ্গা করে মানুষ পুড়িয়ে মারে, যারা খুন করে, যাদের হাতে রক্তের দাগ থাকে, আর যাই হোক দেশের মানুষ তাদের দেশের মানুষ বলে মনে করে না। বাঙালি অবাঙালি ভাগ করে দিচ্ছে, আর বলে দিচ্ছে দেখবো আর বাক্স পেটটা নিয়ে পাঠিয়ে দেবো। কে তুই? কে ভাই তুমি? কোন হরিদাস? আমি কিন্তু কখনো গুজরাটের মানুষকে বলি না, কারণ গুজরাটের মানুষকে আমি ভালোবাসি। দে আর ভেরি গুড। তাদের দুর্ভাগ্য একটা এরকম শয়তান ডেঞ্জারাস একজন লোক যিনি বসে আছেন, রাজনীতি করেন না। কিন্তু বিরোধীদের দাবি, এই মমতা বন্দ্যোপাধ্যায় 2002 সালে গুজরাট হিংসার পরেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সঙ্গেই ছিলেন। সেই সময়ের কথা তৎকালীন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু তাঁর বইয়ে লিখেছেন। কৃষ্ণা বসু লিখেছেন, গুজরাট সংঘর্ষের ঘটনা আমাকে দ্বিধায় ফেলে দিয়েছিল। এই বিষয়ে বিজেপির অবস্থানে আমি বিরক্ত হয়ে উঠেছিলাম, কিন্তু আমার নিজের দলে আমার সুরে কথা বলার মতো আর কেউ ছিলেন না। গুজরাট সংঘর্ষ নিয়ে মমতার দ্বিমুখী আচরণে আমি একই সঙ্গে হতাশ ও হতভম্ব হয়ে পড়েছিলাম। প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু তাঁর বইতে আরও দাবি করেছেন, গুজরাট সংঘর্ষের পর তৃণমূলের সংসদীয় দল বৈঠকে বসে। সেই বৈঠকে মমতার মন বুঝে সবাই তার মতের পক্ষেই সায় দিয়েছিলেন। ঠিক হয়েছিল সরকারের সমালোচনা করব, কিন্তু সরকারের পক্ষেই ভোট দেব। আমি একমাত্র বিরোধিতা করেছিলাম এই ইস্যুতে। আমি চেয়েছিলাম সরকারের বিরুদ্ধে দল ভোট দিক। অ্যান আউটসাইডার ইন পলিটিক্স বইয়ে কৃষ্ণা বসু আরও দাবি করেছেন, একসময় জল্পনা তৈরি হয়েছিল মমতাকে মন্ত্রিসভায় ফিরিয়ে এনে পুরনো মন্ত্রকে দেওয়া হবে কিনা। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনিও কি মায়াবতীর মতো করবেন? তিনি যা চাইছেন সেটা আদায় করে কি তার পরিবর্তে সমর্থন দেবেন? যদি তা না হয়, তাহলে কেন তিনি নিজের রাস্তা বদলে এমন একটা জিনিসকে সমর্থন করেছিলেন যা কোনোভাবেই সমর্থন করা সম্ভব নয়? 2002 সালের 1 মে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছিল, কেন্দ্র মন্ত্রিত্ব ফিরিয়া পাইতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাজপেয়ীকে খুশি করার এমন মৌকা হাতছাড়া করা কঠিন। ইহার পরও গুজরাতের নিহত নির্যাতিত সংখ্যালঘুদের জন্য তাহার উদ্বেগ যেমন কুম্ভীরাশ্রু বলিয়া গণ্য হইবে, তেমনি নরেন্দ্র মোদীর ইস্তফার দাবি প্রতারণামূলক লোক দেখানো শোনাইবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল 2002 প্রসঙ্গে কৃষ্ণা বসু তাঁর বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এও লিখেছেন, আমি তাকে বোঝাতে পারিনি যে এইসব করার পর আপনি যদি ওদের সঙ্গে যান এবং ভোট দেন, তাহলে আপনি আপনার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে হারাবেন। বিরোধীদের এও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নরেন্দ্র মোদীর সমালোচনা করলেও তিনি 2003 সালে বিজেপির মূল চালিকা শক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষ নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। 2003 সালের 16 সেপ্টেম্বর দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মমতা বলেছিলেন, আমি আগে কখনো এতজন আরএসএস নেতার সঙ্গে বৈঠক করিনি, তবে কয়েকজনের সঙ্গে দেখা করেছি। আপনারা প্রকৃত দেশপ্রেমিক, আমি জানি আপনারা দেশকে ভালোবাসেন। সব মিলিয়ে পরিস্থিতি বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বদলের নজির দীর্ঘদিনের বলেই দাবি বিরোধীদের। এবিপি আনন্দ। নীতিশবাবু, আমি রাজনীতির কথায় আসবো যে এই নরেন্দ্র মোদী পরের সভা থেকে এসে যখন ক্লারিফিকেশন দিচ্ছেন, গোটা ব্যাপারটা ব্যাখ্যা করছেন এবং তাঁর সংজ্ঞা অনুযায়ী শরণার্থী এবং অনুপ্রবেশকারী দুটো আলাদা ভাগ করছেন,
তার আগে থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল প্রচারকে তুঙ্গে নিয়ে গেল যে স্বাধীনতার পর যারা এসেছেন তাদের প্রত্যেককে মোদি তাড়িয়ে দিতে চান, তাদের প্রত্যেককে বাংলা ছাড়া করতে চান, দেশ ছাড়া করতে চান, এবং বাঙাল খেদাও একটা রাজনৈতিক প্রচারের অস্ত্র হয়ে গেল। ক্লারিফিকেশনের আগে কতটা রাজনৈতিক ক্ষতি হলো আপনাদের? কোনো ক্ষতি হয়নি। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ হচ্ছে একটা দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে আমরা রাজ্যের মানুষের কাছে গেছি, এটা কোনো নতুন বিষয় নয়। যেহেতু মাননীয় নরেন্দ্র মোদী এই বিষয়টিকে তোলেন এবং তিনি বাংলাদেশি শব্দটা ব্যবহার করেছিলেন এবং ইংরেজিতে ইনফিল্ট্রেশনটা বলেছিলেন, সেই কারণে অনেকের বুঝতে অসুবিধে হয়েছিল এবং কয়েকটি সংবাদপত্রের যে খবর বেরিয়েছিল তার পরের দিন থেকে রোজ এটাকে শাসক দলের পক্ষ থেকে এটাকে অন্যভাবে মানুষের কাছে পরিবেশন করা শুরু হয়। দেখুন, যে ক্যাপশনটা আপনারা দেখালেন এই বিষয়টা কোনো নতুন বিষয় নয়। কুলদীপ সিং কমিশন একটা তৈরি হয়েছিল 2005-এ ডিলিমিটেশনকে কেন্দ্র করে, যে চরণজিৎ সিং আটওয়ালের কাছে যে ক্লিপিংসটাতে আমরা দেখলাম তার 3টে মিটিং হয়েছিল, একটা কলকাতা, একটা দুর্গাপুরে, একটা শিলিগুড়িতে। তার কারণ ছিল যে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, তাতে যে নদিয়ায় কেন সিট বাড়বে এটাকে কেন্দ্র করে সমস্যা। তখন তিনি বললেন বাংলাদেশ থেকে এই যে ভোটার লিস্টটা তুলে ধরেছিলেন তার কারণ ছিল যে বহু ভোটার এমন আছে যার নদিয়াতেও নাম আছে, উত্তর 24 পরগনায় নাম আছে এবং বাংলাদেশেও নাম আছে। এইটাকে সামনে রেখে তিনি 3টে মিটিং, কলকাতার মহাজাতি সদনের মিটিং, শিলিগুড়ির মিটিং এবং দুর্গাপুরের মিটিংয়ে কমিশনের পুরো মিটিংটাকে তিনি বানচাল করেন। কলকাতা মিটিংয়ের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সোনালী গুহর নেতৃত্বে কলকাতার মিটিংটাকে ক্যাবাসা, এবার সবকটা মিটিংই ধ্বংস হয়। যে বক্তব্যটা, এটা কোনো নতুন বিষয় নয়। 4 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্লিপিংসটা আপনারা দেখালেন, 5ই মে তৎকালীন এমওএস PM সাইদ 5ই মে 1995 সালে লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন লার্জ নাম্বার অফ বাংলাদেশি ইনফিল্ট্রেটার্স আর ইন ইন্ডিয়া, এদেরকে তাড়াতে হবে। 10ই আগস্ট 1997-তে ইন্দ্রজিৎ গুপ্ত তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে 1.5 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী শব্দ তিনি বলেছিলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এখান থেকে তাদেরকে উৎখাতের কথা তিনি বলেছিলেন। বিষয় হচ্ছে যে বিষয় ভারতীয় জনতা পার্টি তুলবে তাকে একটা অন্য চোখে দেখতে হবে এবং তার মধ্যে সাম্প্রদায়িকতা খুঁজতে হবে। অ্যাকচুয়ালি সারাদিন যিনি সাম্প্রদায়িকতা করে বেড়ান সে তো তা অন্যকে সেই চোখেই দেখবেন। তিনি নিজে হিন্দু ব্রাহ্মণ কন্যা, মাথার মধ্যে বোরখা চাপিয়ে দিয়ে, যেটা ইসলাম বিরোধী কাজ। ইসলামে কোনো পুরুষ মহিলা একসাথে নামাজ পড়তে পারেন না, তিনি সেটা নিশ্চিতভাবে করতে পারেন। তিনি কি সেটা করতে পারেন? এটা ইসলাম বিরোধী, আমি চ্যালেঞ্জ করছি, এটা ইসলাম বিরোধী। কিন্তু আমি বিষয় থেকে সরতে চাইছি না। পুরো বিষয়টা আমরা দীর্ঘদিন ধরে এই রাজ্যে অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলন, কোনো নতুন আন্দোলন নয়, এটা দীর্ঘদিনকার আমাদের স্ট্যান্ড, আজ আছে, ভবিষ্যতে থাকবে। এটাকে সামনে রেখে যে বক্তব্য উনি রেখেছেন, মমতা আগে যেটাই চেয়েছিল, আজ তিনি রাজনৈতিক কথা বলছেন। আর সবকটা সভাতে মাননীয় নরেন্দ্র মোদী পুরো বিষয়টি কি পরিষ্কারভাবে রেখেছেন। ফাইন, আমি আসবো আপনার কাছে। তার আগে আপনাদের দেখাবো যে আরেকটা কথা প্রত্যেকটা কার্যত প্রত্যেক জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বাংলা ভাগ করার চেষ্টা করেছেন এবং যে অপরাধ করেছেন তাতে কোমরে দড়ি বেঁধে তাকে নিয়ে যাওয়া উচিত। আজকে একেবারে সরাসরি এই অভিযোগের এই কথার জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। কি বলেছেন তিনি, তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আপনাদের সামনে রাখবো। রক্ত ঝরাবে, দাঙ্গা লাগাবে, কংগ্রেস দুর্বল বলে চাই, ওদের জায়গায় আমি হলে ওকে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়ে দিতাম, জেলে ঢুকিয়ে দিতাম। যারা এইসব কথা বলবে আর একটা লোকের গায়ে হাত দেবে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো আমরা কি, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো। যিনি এরকম কথা বলেন তার প্রধানমন্ত্রী হবার কোনো অধিকার নেই, তাকে কোমরে দড়ি বেঁধে জেলে পুরে দেওয়া উচিত, কোমরে দড়ি বেঁধে জেলে পুরে দেওয়া উচিত। दीदी आपने अभी ये कहा कि मोदी को तो रस्सा बांध करके जेल में डाल दूंगी, ऐसा कहा है ना?
अरे दीदी देखिए ऐसा क्यों करती हो आप? आपको वेस्ट पश्चिम बंगाल की जनता पर आर्थिक बोझ डालने की क्या जरूरत है? आप रस्सा खरीदने के लिए टेंडर निकालोगी, 100 रुपये के रस्से के लिए 10,000 का टेंडर आएगा, शारदा चिटफंड वाले टेंडर भरेंगे, फिर रस्सा आएगा, फिर वो रस्से की क्वालिटी रिजेक्ट होगी क्योंकि मोदी को पकड़ना है ना, तो फिर दूसरा टेंडर निकलेगा, तो 10,000 का रस्सा आएगा, पश्चिम बंगाल की जनता को नुकसान होगा कि नहीं होगा? तो दीदी आप रस्से का खर्चा मत करो, बस मुझे बता दो किस जेल में जाना है, मैं खुद चला जाऊंगा। ऐसा खर्चा नहीं करते जी। और यहां आया हूं और आज ही मेहमान बना लेना है तो मैं मौजूद हूं। और मैं भी बताऊं, मैं बंगाल की जेल में रहूंगा तो पहला काम करूंगा बांग्ला भाषा सीखने का। इतनी प्यारी भाषा है, इतनी प्यारी भाषा है, बांग्ला संगीत इतना प्यारा लगता है, मेरा तो नसीब खुल जाएगा। लेकिन पता नहीं है, अब दीदी नहीं रखेगी मुझे, उसको चिंता होगी कि मेरी जेल का खाएगा और मेरी भाषा सीख जाएगा। তথাগত আপনার কাছে আসবো, জাতীয় স্তরের নেতারা, প্রধানমন্ত্রী পদপ্রার্থী যারা, তাদের কথা বাদই দিলাম, আজ অবধি আমার মনে হয় না যে স্বাধীন পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো নেতা এসে এই লোকাল ইস্যুগুলো, একটা নয়, রাহুল গান্ধীও সারদার কথা বলেছেন, কিন্তু মতুয়া সম্প্রদায়কে অ্যাড্রেস করা, সারদা, টেট, অনুপ্রবেশকারী এবং শরণার্থীর তফাৎ, এই ব্রিফিংগুলো কি রাজ্য বিজেপি দিচ্ছে? এবং যদি দিয়েও বা থাকেন, তাহলেও জাতীয় স্তরের একজন নেতা এই রাজ্যের লোকাল ইস্যুগুলোতে এতটা সময় ব্যয় করছেন, বক্তৃতার এতটা অংশ রাখছেন, এখানে তো আপনাদের একজন মাত্র সাংসদ ছিলেন, মানে এতটা পরিশ্রম, এতবার আসা, এত লোকাল ইস্যু নিয়ে, স্থানীয় ইস্যুতে কথা বলা, এটার পেছনে আপনাদের স্ট্র্যাটেজিটা কি? না না, আমাদের কোনো স্ট্র্যাটেজি নেই। আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা বিকল্প প্রয়োজন। পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকে দেখেছেন কেন্দ্রে, সিপিএম কে দেখেছেন 34 বছর ধরে, এবং গত 3 বছর ধরে দিদির রাজত্ব একেবারে আকণ্ঠ দেখেছেন। পশ্চিমবঙ্গের মানুষ তিতি বিরক্ত, পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ চান, পরিবর্তন, দিদি মার্কা পরিবর্তন অনেক হয়েছে, এবার পরিত্রাণ চান। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা বিশেষ আবেদন রাখবার জন্য নরেন্দ্র মোদী 3 বার এসেছেন, এবং স্বাভাবিকভাবে সেই আবেদন রাখতে হলে যে কথাগুলো বলতে হবে সেগুলো তো পশ্চিমবঙ্গ স্পেসিফিক হতে হবে। সেই কথাগুলো বলেছেন। তুমি যে একটুখানি আগে ছবিগুলো দেখাচ্ছিলে, তার মধ্যে আমি অত্যন্ত মানে প্রীত হয়ে লক্ষ্য করলাম যে তার মধ্যে দেগঙ্গার একটা ছবি আছে। দিদি দেগঙ্গায় একটা বক্তৃতা করছেন। দিদি দেগঙ্গা এর আগে কি কীর্তি করেছিলেন, যারা নেই তাদের নাম করে প্লিজ কিছু বলবেন না, তারা একেবারে অনুষ্ঠানে উপস্থিত নেই। অনুপ্রবেশ এবং শরণার্থী, বড় ইস্যু হয়ে দাঁড়ালো অন্তত তৃতীয় দফার আগে। অনুপ্রবেশ এবং শরণার্থী ব্যাপারটা নরেন্দ্র মোদী বলেছিলেন, এবং আমরা ভাবিনি যে এটা বিতর্ক হতেই পারে। কংগ্রেস বা সিপিএম বা তৃণমূলের এই ধারণা থাকতে পারে, এই বিশ্বাস থাকতে পারে, গণতান্ত্রিক দেশে যে কারোর যে কোনো বিশ্বাস থাকতে পারে যে যারা সীমান্ত পার হয়ে দেশবাসীর আধপেটা অন্নে ভাগ বসাবার জন্য এসছে, আর যারা বাংলাদেশে ইসলামী অত্যাচারের বলি হয়ে নিজেদের কারুর প্রাণ হারিয়ে বা কেউ আত্মীয় স্বজনের প্রাণ হারিয়ে, প্রাণের ভয়ে, সম্পত্তির ভয়ে এবং সর্বোপরি মেয়েদের সম্ভ্রম হারাবার ভয়ে দেশে পালিয়ে এসছেন, দুজনকে এক চোখে দেখতে হবে। এই রকম ধারণা কোনো ভণ্ড ধর্মনিরপেক্ষ দলে থাকতে পারে, কিন্তু আমাদের নেই। আমরা এই দুটো দলকে আলাদা চোখে দেখি, এবং আলাদা চোখে দেখি বলে আমরা বারবার বলছি যে যারা অত্যাচারিত হয়ে এসছে তারা শরণার্থী, যারা দেশবাসীর আধপেটা অন্যে ভাগ বসাবার জন্য এসছে তারা অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে হবে। এটা তো নতুন কিছু নয়, কিন্তু এক সেকেন্ড, এইটাকে বিকৃত করে কয়েকদিন ধরে এই সমস্ত, তার মধ্যে অধীর চৌধুরী তো নরেন্দ্র মোদীর বাবা তুলে ফেলেছেন, আর কি বাকি রইল শিষ্টাচারে?
না আমি একটা কথা বলছি, কংগ্রেসের কথা মুখ্যমন্ত্রী বললেন কেন? কংগ্রেস দুর্বল, আমি হলে কেন্দ্র সরকারের আমি সেটাই বলতে চাইছি, মুখ্যমন্ত্রী তো এটা জানা উচিত, এটা তো না জানার কথা নয় যে ল অ্যান্ড অর্ডারটা টোটাল, আইন শৃঙ্খলা টোটাল হচ্ছে স্টেট, না স্টেটের ব্যাপার। আইন শৃঙ্খলা এখন যেটা হোক স্টেটের ব্যাপার। যদি এই স্টেটে এসে নরেন্দ্র মোদী যদি কোনো কিছু এমন করে থাকেন ওনার মনে হয় কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাওয়া উচিত, তাহলে উনিই তো করতে পারেন। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার না। এটা সেন্ট্রাল গভর্নমেন্টও করতে পারে না, স্টেট গভর্নমেন্ট না ওনার কথা সেন্ট্রাল গভর্নমেন্ট কেউই করতে পারে না। শুনুন উদাহরণবাবু, আমার মতে কেউই করতে পারে না, কিন্তু উনি যেটা বললেন দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে কংগ্রেস দুর্বল, আমি হলে করতাম। আমার কথা হচ্ছে আইন শৃঙ্খলা তোমার দায়িত্ব, তুমি তাহলে করছো না কেন? তুমি নিজের দায়িত্বটা অন্যের উপর দিয়ে বাজে কথা বলছো, কংগ্রেসকে দোষ দিচ্ছ কেন? সংবিধানের এত খুঁটিনাটি আমাদের দিদি জানবেন, এটা আশা করা দুরাশা নয়। কি কথায় কথায় বলেন, কথায় কথায় বলেন আইন শৃঙ্খলা আমাদের দায়িত্ব, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট তার মধ্যে ইন্টারফেয়ার করছেন? প্রত্যেক আপনাদের দেখাবো যে কৃষ্ণনগর এবং বারাসাত উত্তর 24 পরগনার একটা বিস্তীর্ণ এলাকায় আপনারা জানেন মতুয়া সম্প্রদায়ের মানুষ বাস করেন। নরেন্দ্র মোদী দুটি সভায়, তার কৃষ্ণনগর এবং বারাসাত দুটি নির্বাচনী সভায় একেবারে সরাসরি মতুয়া সম্প্রদায়ের মানুষকে অ্যাড্রেস করলেন। তাদের কি বললেন দেখাবো আপনাদের। বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে শ্রীরামপুরের সভা থেকে করা নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে আসরে নেমে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে রাজ্যে এসে সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। অনুপ্রবেশকারী ও শরণার্থীর মধ্যে ফারাক রয়েছে বলে দাবি করেছেন তিনি। উস্কে দিয়েছেন ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে দীর্ঘদিন চলা বিতর্ক। বুধবার কৃষ্ণনগর ও বারাসত দু জায়গার সভা থেকেই সেই বিতর্ক আরও তুঙ্গে তুললেন নরেন্দ্র মোদী। টেনে আনলেন মতুয়াদের প্রসঙ্গ। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকার পাশাপাশি নদিয়ার সীমান্তবর্তী এলাকাতে মতুয়া ভোটারদের নির্ণায়ক ভূমিকার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর প্রশ্ন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় বহাল তবিয়তে থাকলেও কেন এখনো মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ নাগরিকত্ব পাননি? मेरे मथुरा भाई बहन जो भारत मां की जय बोलते हैं, जो भारत मां को प्यार करते हैं, भारत मां के प्यार के कारण आज यहां आकर के बसे हैं। दीदी बांग्लादेशियों के लिए तो सब लुटा रही हो, ये मेरे मथुरा संप्रदाय के लोग जो भारत मां की गोद में अपना सर रख करके सोना चाहते हैं, उनको भारत का नागरिक क्यों नहीं बनाया जाता? मैं मथुरा संप्रदाय के लोगों को वादा करता हूं, मैं खुद आपकी समस्याओं को सुनूंगा और उसका समाधान खोज करके आऊंगा। এই মন্তব্য করে নরেন্দ্র মোদী মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে যেমন ফের একবার সামনে আনলেন, তেমনি 2011 বিধানসভা ভোটের পর থেকে কার্যত তৃণমূলের দিকে চলে আসা মতুয়া ভোট ব্যাংককেও নিজের দিকে টানার চেষ্টা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ বনগাঁ বসিরহাটের মতো লোকসভা কেন্দ্রে অত্যন্ত নির্ণায়ক ভূমিকা নেন মতুয়া ভোটাররা। রাজনৈতিক মহলের মতে এই ভোট ব্যাংকেই স্থায়ীভাবে নিজের দিকে টানতে 2011 বিধানসভা ভোটের পর মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মা বীণাপানি দেবীর ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরকে মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী করে সুকৌশলে মতুয়াদের দীর্ঘদিনের অভাব অভিযোগ সাময়িকভাবে সামাল দেওয়ার চেষ্টাও করেন মমতা। কিন্তু এবারের লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্র থেকে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলেকে তৃণমূলের টিকিট দেওয়া হবে নাকি একদা সিপিএমপন্থী বলে পরিচিত বড়মার বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুরকে প্রার্থী করা হবে তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়। সূত্রের খবর, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর চেয়েছিলেন তাঁর বড় ছেলে সুব্রতকে বনগাঁ কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হোক, কিন্তু কপিল কৃষ্ণ নিজেই প্রার্থী হতে চান। এ নিয়ে দু ভাইয়ের সম্পর্কে তিক্ততা বাড়ে। শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্ব দলীয় প্রার্থী হিসেবে কপিল কৃষ্ণকেই বেছে নেওয়ায় বড়মার দুই ছেলের পরিবারের দ্বন্দ্ব এখনও রয়ে গিয়েছে বলেই রাজনৈতিক মহলে কানাঘুষো। এরই মধ্যে সারা ভারত মতুয়া মহাসংঘর প্রাক্তন যুগ্ম সম্পাদক কৃষ্ণ দাস বিশ্বাসকে এবার বনগাঁ আসন থেকে বিজেপি প্রার্থী করায় লড়াই আরও জমে উঠেছে।
এলাকায় কেডি বিশ্বাস বলে পরিচিত বিজেপি প্রার্থীর দাবি বনগাঁ লোকসভা কেন্দ্রের মোট 61% মতুয়া সম্প্রদায়ের ভোটারদের মধ্যে প্রায় 50% সমর্থন তিনিই পাবেন। আর মতুয়া ভোট কাটাকুটির এই জল্পনার মধ্যেই ভোটে বাজিমাত করার স্বপ্ন দেখছেন সিপিএম প্রার্থী দেবেশ দাসও। এই মতুয়া সম্প্রদায়ের অধিকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর প্রশ্ন বনগাঁর জমজমাট ভোটযুদ্ধে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সঞ্চয়ন মিত্র, সমীরণ পাল ও প্রদ্যুৎ সরকার, এবিপি আনন্দ। আমি একটা এক লাইনের একটা সংযোজন, আমি শুধু একটা খালি ছোট্ট সংযোজন করি, একটা সংযোজন করে দিচ্ছি। সেটা হলো যে মতুয়া সম্প্রদায় অর্থাৎ যারা হরিচাঁদ এবং গুরুচাঁদের অনুগামী, এরা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে আবদ্ধ নন, এরা ভারতের সমস্ত বহু জায়গায় ছড়িয়ে আছেন, বিশেষ করে উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে এবং মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রপুর অঞ্চলে, এরা ছত্তিশগড়ে, এরা বিশাল সংখ্যায় আছেন। এবং ঠাকুরনগরে যে বারুণী মেলা হয় চৈত্র মাসে, সেই মেলায় 20 লক্ষ মতুয়ার সমাগম হয়, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এরা আসে। আর সেই জন্যই কি নরেন্দ্র মোদী আলাদা করে তথাকথিত অ্যাড্রেস করলেন এই মতুয়া ভোট ব্যাংক? এটাও তো একটা ভোট ব্যাংক পলিটিক্স। না না, মতুয়া বন্দ্যোপাধ্যায় ওই মতুয়াদের অবহেলা করা হয়েছে। ভোট ব্যাংক পলিটিক্স মানে হচ্ছে একটা দলকে ভয় দেখিয়ে তাদের কুক্ষিগত করবার চেষ্টা করা, যেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করেন, যে তাদের নানা রকম অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়া। আমরা তো মতুয়াদের কোনো অতিরিক্ত সুবিধা দিচ্ছি না। মমতা ব্যানার্জি যেমন ঘুরপথে মুসলিমদের সংরক্ষণ, নরেন্দ্র মোদী আজ বলেছেন যে আপনাদের মতুয়াদের কোনো সমস্যা হলে সরাসরি আমায় বলবেন, আমি সলভ করব। নিশ্চয়, তার মানে তো সুবিধা দেব না, অতিরিক্ত তার তো সংরক্ষণ দেব না আমরা। সংরক্ষণ তারা স্বাভাবিকভাবে শিডিউল কাস্ট হিসেবেই পান, অতিরিক্ত কোনো তো সুবিধা আমরা দেবো না। কিন্তু মমতা ব্যানার্জি এই রাজ্যে ঘুরপথে মুসলিমদের সংরক্ষণ দিয়েছেন, যোগ্য হিন্দু প্রার্থীরা তার জন্য বঞ্চিত হচ্ছে, সেটার জন্য মমতা ব্যানার্জির লজ্জা নেই। এখনো 4 জন বলার সুযোগ পাননি। বিজন বাবু, কোথাও কি একটা দ্বৈরথ হচ্ছে, এম ভার্সেস এম, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস মোদী? কোথাও একটা একেবারে সরাসরি বাকযুদ্ধে জড়াচ্ছেন দুজনের বাকযুদ্ধ তো অবশ্যই, মানে আপনাদের মিডিয়ার মাধ্যমেই তো সবার কাছে পৌঁছে যাচ্ছে বাকযুদ্ধ। তীব্র ভাষায় আক্রমণ করেছেন মোদীকে, দেখাবো খানিকক্ষণের মধ্যে। নির্বাচনী প্রচার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, অন্যদিকে মোদী, দুজনেই তাদের বাকযুদ্ধটা। কিন্তু মাঝখান থেকে দেখা যাচ্ছে কি বামপন্থী কি কংগ্রেস, তারা যেন এই ভোটের রাজনীতি থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, অন্তত মিডিয়ার বিচারে এই যে বাকযুদ্ধ দুটো করছেন। আমি যেটা বলতে চাইছিলাম, এখানে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মোদী সাহেব যে কথা বলেছেন, নাগরিকত্ব পেতেই পারেন তারা। নাগরিকত্ব পাওয়ার জন্য যে যে কাগজপত্র দরকার যদি তাদের নির্দিষ্ট থাকে, নিশ্চিতভাবে তারা নাগরিকত্ব পাবে। এই নিয়ে তো কারোর কিছু বলার নেই। যদি সেখানে ওঠে যে এতদিন পাননি কেন, নিশ্চিত ছিল না কাগজ। বৈধ কাগজ যদি না থাকে কারোর কাছে, তাহলে কি জোর করে কাউকে নাগরিকত্ব দেওয়া হবে? এবার অন্যদিকে যে কথাগুলো একটু আগে আলোচনা হচ্ছিল, আপনাদের অনুপ্রবেশের কথা বারবার বলা হচ্ছে, শরণার্থী এবং অনুপ্রবেশকারী। প্রথম দিকে মোদী সাহেব যে কথা বলেছিলেন যে 16ই মে দেখা যাবে যে বাংলাদেশিদের এখান থেকে বিতরণ করা হবে, ঠিক এই ক্যাপশনে বারবার চ্যানেলগুলোতে গেছে। সেখানে 16ই মে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাব থেকে সরে এলেন কেন? যখন দেখলেন রেড়ে করে তেড়ে উঠেছেন, চারদিক থেকে বিরোধিতা আসছেন, তখন কিন্তু এই বিরোধিতাটা উল্টে গিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামলেন নরেন্দ্র মোদী। তার কারণ যখন দেখলেন যে ভোট ব্যাংকেও থাবা বসাতে পারে, ঠিক এই জায়গা থেকে নরেন্দ্র মোদী ড্যামেজ কন্ট্রোলে নেমে এই কথাগুলো আজকে বলছেন। হ্যাঁ, কিন্তু 1980 সালে বিজেপির জন্মলগ্ন থেকে আজকে নরেন্দ্র মোদী যে কথা বলেছেন, সেটা কিন্তু 1980 সাল থেকে ঘোষিত অবস্থান ভারতীয় জনতা পার্টির, শরণার্থী এবং অনুপ্রবেশকারীর বিভেদ, তাই তো? একদম একদম, মানে আমার মনে হয় আমরা বলে আসছি যারা বাংলাদেশ অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন, বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আগে কেন মমতা অবস্থান বদল করেছেন? আমরা কিন্তু ঘোষিত অবস্থানে আছি।
আমরা আগাগোড়া বলে আসছি, যারা বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে ইসলামী অত্যাচারের বলি হয়ে এই ভারতে এসছেন তারা শরণার্থী, আর যারা দেশবাসীর আধপেটা অন্নে ভাগ বসাবার জন্য বাংলাদেশে কোনো অত্যাচারিত না হয়ে আসছেন তারা অনুপ্রবেশকারী। এই প্রভেদটা আমরা করেছি এবং ঠিক ভুল যাই বলে এটা বাংলাদেশের এটা আমাদের ঘোষিত অবস্থা, পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য। মানে এটা বিজেপি একটা কথা যেটা বললেন সেটা ঠিক নয়, যে কাগজপত্র নিয়ে বহু মানুষ পূর্ব পাকিস্তান থেকে অত্যাচারিত এই দেশে এসছেন, তাদের গায়ে শুধু তাদের জামাটা ছাড়া আর কিছু ছিল না, কাগজপত্র কোথা থেকে থাকবে? তারা অত্যাচারিত এসছেন এবং ভারত তাদের আশ্রয় দিয়েছে। 1971 সালের আগে পর্যন্ত এই পরিস্থিতি ছিল। 1971 সালে একটা ইন্দিরা মুজিব চুক্তির ওপর ভর করে ভারত সরকার একটা নির্দেশিকা জারি করে দেয় যে 23শে মার্চ 1971-এর পরে যারা এসছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না, তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে। কিন্তু তারপরে 1975 সালে মুজিব হত্যার পরে বাংলাদেশের পরিস্থিতি আমূল বদলে যায় এবং তখন হিন্দুদের ওপর অত্যাচার হতে থাকে। তখন এই জিনিসটা খারিজ করার কথা ছিল, খারিজ কিন্তু হয়নি, এবং তার ফলে বিপুল সংখ্যক হিন্দু যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত এই দেশে এসছেন তারা নাগরিকত্ব পাননি, একটা ঝুঁঝুল্যমান অবস্থায় রয়েছে। একটাই প্রশ্ন না এখানে উঠছে, একটাই প্রশ্ন, আজকে অনুপ্রবেশকারী কিংবা শরণার্থী সেইখানে না গিয়ে আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড আজকে মোদি যেটা বলছে সেটা ছিল কিনা 2005-এ? 100বার ছিল। সেটা আগে হয়ে যাক, ভালো খারাপ ঠিক ভুল আমরা বিচার করছি না, আমাদের কথা হচ্ছে সেটা আলাদা প্রশ্ন। আজকে মমতা দেবী যেটা বলছেন 2005-এ সম্পূর্ণভাবে উনি মোদির আজকের মতের সঙ্গে একমত ছিলেন কি ছিলেন না, এটাই হচ্ছে 2003-এ তো উনি অটল বিহারী বাজপেয়ীর পায়ে ধরছিলেন ফিরে এসে একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য, শেষে দপ্তরবিহীন মন্ত্রী হলেন, তারপরে কয়লা মন্ত্রী হলেন। ওই যে কাগজ ছোড়া ঘটনাটা কিসের জন্য করেছিলেন? আমি বিজনবাবুর কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো যে দুর্নীতির প্রশ্ন আরেকবার তুলেছেন নরেন্দ্র মোদী, বলেছেন পাশাপাশি রেখেছেন ভারতের স্ক্যাম এবং বাংলা স্ক্যাম। কি ভাষায় আক্রমণ করেছেন রাজ্য সরকারকে আপনাদের সামনে। স্ক্যাম বেঙ্গল, एक के बाद एक घोटाले, एक के बाद एक घोटाले, स्कैम के ऊपर स्कैम, स्कैम के ऊपर स्कैम, स्कैम के ऊपर स्कैम। বুধবার রাজ্যে এসে এভাবেই ফের দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। টেনে আনলেন সারদা কেলেঙ্কারি প্রসঙ্গ। कोई पत्रकार अगर दीदी को शारदा बोले ना, शारदा, तो दीदी भड़क जाती है। ऐसा कैसा भाई? डालो उनको जेल में, और यहां की जनता को पाई पाई वापस ला करके दो। दीदी, ये आपका काम है, आपको करना चाहिए। শুধু কলকাতার সভা নয়, বারাসতের সভা থেকেও সারদা কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। मैं क्या एक दिन शारदा चिटफंड बोला, दीदी को ऐसा करंट लगा, ऐसा करंट लगा। अरे दीदी, आप तो मुख्यमंत्री हैं, आप बुरा क्यों मानती हो? आप कह दो ना, आपका लेना देना नहीं है। पता नहीं क्यों शारदा चिटफंड की बात आती है, दीदी को गुस्सा आता है। वो चिटफंड वालों को गुस्सा आए तो मैं समझता हूं। সারদা কেলেঙ্কারির পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও সরব হন মোদী। मैं शारदा चिटफंड की बात करता हूं तो दीदी को बुखार आ जाता है। अरे जो लूटे रहे उनको जेल में डालो। आपने वो टीईटी में भी गड़बड़ कर दिया, टीचर की भर्ती में भी गड़बड़ कर दिया, टीईटी स्कैम हो गया। स्कैम बंगाल, एक के बाद एक घोटाले, एक के बाद एक घोटाले, स्कैम के ऊपर स्कैम, स्कैम के ऊपर स्कैम, स्कैम के ऊपर स्कैम। মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতীক হিসেবে তুলে ধরে প্রচার করে তৃণমূল। বিরোধীরা পাল্টা সারদা কেলেঙ্কারি ইস্যুতে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেই জোরালোভাবে সরব। চিটফান্ড কেলেঙ্কারি হোক কিংবা শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, প্রতিটির সঙ্গেই লক্ষ লক্ষ মানুষের জীবন জড়িত, তাদের রুজি রুটি জড়িত। তাই নির্বাচনী প্রচারে এসে বারবার এই কেলেঙ্কারির প্রসঙ্গই তুলছেন নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ। উদয়নবাবু, আমার খুব একটা ইন্টারেস্টিং জিনিস লাগছে যে ধরুন 2009-এর আগে
সিঙ্গুর নন্দীগ্রাম আসবে কিনা নির্বাচনের ক্ষেত্রে, ভোটারদের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে? বামপন্থীরা তখন বলতেন না জাতীয় ইস্যুতে ভোট হবে, দিল্লি থেকে সরকার করবে। এই বছর মানে মনে হচ্ছে খুব ঘোষিতভাবেই ইলেকশনের মধ্যে একেবারে স্থানীয় ইস্যু, রাজ্যের ইস্যু সেটা প্রাধান্য বিস্তার করছে। আপনার কি মনে হচ্ছে এটা এবারের একটা প্রবণতা, যে এখানে অন্তত কোনো দল বলছে না যে না না লোকাল ইস্যুতে আমরা কথা বলবো না, এটা জাতীয় ইস্যুতে ভোট হচ্ছে? এই তফাৎটা অন্তত 2009 আর 2014-তে হয়েছে। না, সেটা তো সব ক্ষেত্রেই সত্য। সেটা ধরুন এখন গুজরাট দাঙ্গার কথা বললে, 2002-এর গুজরাট দাঙ্গার কথা বললে তখন নরেন্দ্র মোদীও বলবেন যে গুজরাট দাঙ্গা নিয়ে কেন কথা বলছো, সেই রাজ্যের স্থানীয় ইস্যু। এখন 2014-এ সরকার গঠনের বিষয়টা প্রাসঙ্গিক। এখন প্রত্যেকটা মানুষই চায়, বা 1984 সালের দিল্লির শিখ দাঙ্গার কথা যদি বলা হয়, তোলা হয়, তাহলে কংগ্রেসীরা বলবেন যে কেন ওইটা তোলা হচ্ছে, ওটা একটা বিচ্ছিন্ন একটা বিষয়। এরকম হতেই পারে। এখন যার যেটা গায়ে লাগবে সে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং জাতীয় আঞ্চলিক এই বিষয়ে একটা লড়ালড়ি থাকেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমার বারবার এই সমস্ত বক্তৃতাগুলো শুনতে শুনতে ওই পথের পাঁচালীর তুলসী চক্রবর্তীর একটা সিন মনে পড়ছে, যেখানে ওই পাখার বাঁট দিয়ে পিঠ চলকাতে চলকাতে তুলসী চক্রবর্তী বলছেন, হাসছো কেন খোকা, এটা কি নাট্যশালা? হ্যাঁ, পুরো 2014 সালের নির্বাচনটা যেটা হচ্ছে সেটা একটা একেবারে নাট্যশালার মতো। এখানে কোন বক্তা কিভাবে কত কি স্টাইলে কি বলছেন, বা কাকে কি রকম ব্যক্তিগত আক্রমণ করছেন কি করছেন না, তাদের ভাষার বৈচিত্র্য কিরকম, এইগুলো নিয়েই চর্চা চলেই যাচ্ছে, কোনো বিষয় নেই। 2009 সালে অন্তত সিঙ্গুর নন্দীগ্রাম ছিল, পরমাণু অস্ত্র মানে পরমাণু চুক্তির বিষয়টা ছিল, এই নিয়ে আমরা একটা বিতর্কের অবকাশ পেয়েছিলাম, একটা বিতর্কের পরিষদ তৈরি হয়েছিল। তাই নিয়ে কে ঠিক বলেছেন কে ভুল বলেছেন সেটা বড় কথা নয়, কিন্তু কিছু বলার ছিল। এখন তো বিশেষ কিছু বলার নেই। আপনি বলছেন বিতর্ক কম, খেউর বেশি। হ্যাঁ, বিতর্ক কম এবং পারস্পরিক এই দোষারোপ এবং ব্যক্তিগত আক্রমণ, এবং ব্যক্তিগত আক্রমণটা একটা সব জায়গাতেই চরম জায়গা। এখন ধরুন অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় কিন্তু উঠে আসছে সাথে সাথে, যেগুলোকে নিয়ে চর্চা করা যেতেই পারতো, কিন্তু সেগুলোকেও এমনভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। যেমন অনুপ্রবেশের বিষয়টা নরেন্দ্র মোদী বা বিজেপির নিজস্ব বিষয় নয়, এটা একটা সামগ্রিক বিষয়, এবং এটা ভারতবর্ষের একটা সমস্যা। ভারতের দেশ ভাগটাই হচ্ছে একটা অযৌক্তিক একটা ঘটনা ঘটেছিল 1947 সালে, এবং তারপর থেকে এই সমস্যাকে কিভাবে প্রতিরোধ করা যায় তাই নিয়ে বিভিন্ন মতামত উঠে এসছে। কিন্তু বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান এবং এখন বাংলাদেশ থেকে যারা আসছেন তারা সবাই আমি এইভাবে বিভাজন করব কিনা এটা নিয়েই একটা বিতর্ক হতে পারতো, যে যারা হিন্দু আসছেন তাদের আমি শরণার্থী বলে আশ্রয় দেবো, আর যারা মুসলিম বা সংখ্যালঘু, আমাদের দেশে সংখ্যালঘু, তারা যারা আসছেন তাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলে তাড়িয়ে দেবো। এই যে বিভাজন, বিজেপির এই বিভাজনটা নিয়ে একটা বিতর্ক হতে পারতো, সেদিকে বিষয়টা গেল না। এছাড়াও যেটা বলা যায়, এই যে অনুপ্রবেশের সমস্যা, এই অনুপ্রবেশের সমস্যার মধ্যে শুধুমাত্র ধর্মীয় ব্যাপার নেই, এর মধ্যে একটা বিশাল অর্থনৈতিক বিষয় জড়িয়ে আছে। আপনি এই যে মানে সীমান্তবর্তী জেলাগুলোতে যে স্মাগলিং হয়, হ্যাঁ, তাতে অনেকেই জড়িত আছে, যারা এপার থেকে ওপারে যান, ওপার থেকে এপারে আসেন, তাদের যদি দেখেন, মানে তাদের যারা সরবরাহ করে, যারা নিচু লেভেলে কাজ করে, তাদের যদি দেখেন, তাদের কিন্তু ধর্মীয় পরিচয় দিয়ে আপনি বিভাজন করতে পারবেন না। তাদের একটাই পরিচয়, তারা দরিদ্র। মানে যারা মানে যারা স্মাগলার তারা দরিদ্র নয়, যাদের দিয়ে করানো হচ্ছে এই কাজটা, যারা সীমান্তে যাচ্ছেন ঝুঁকি নিয়ে পারাপার করছেন, ওই ভাগীরথীর চর দিয়ে রাত্রির বেলা যারা ঢোকেন, তারা হ্যাঁ তাই কেরিয়ার, এই কেরিয়াররা, এবং তাদের সাথে ওখানকার বিডিআর এবং এখানকার বিএসএফ এবং এখানে আরপিএফ, রেলে ট্রেনে করে যারা যাতায়াত করেন, লালগোলা সীমান্ত দিয়ে যারা যান,
তাদের সাথে আরপিএফ কি ব্যবহার করে সেটা যারা চোখে দেখেছেন, আমি দু একবার চোখে দেখেছি ট্রেনে যেতে, তাদের সাথে কি ব্যবহার করা হয় সেটা দেখলে মানে মানবিক একটা সমস্যা, অর্থনৈতিক এবং মানবিক সমস্যা, সেটাকে কিভাবে সমাধান করা যায় তার একটা ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করা যেতে পারতো, তাই নিয়ে বিতর্ক করা যেতে পারতো। সেই অবকাশটা কিন্তু ছিল। নরেন্দ্র মোদী তুলেছেন বলেই সেটাকে ফেলে দিতে হবে না। নরেন্দ্র মোদী বা বিজেপি তুললেও সেটাকে বিরোধিতা করেও একটা বিতর্কের অবকাশ ছিল, কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা যুক্তিগ্রাহ্য আলোচনা সেই জায়গায়, সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা ধর্মীয় বিভাজনটাকে মানবো না? দুজনকে, যারা পূর্ববঙ্গ থেকে হিন্দুরা আসছেন, উত্তর 24 পরগনার বহু জায়গা রয়েছে যেখানে হিন্দুরা আসছেন এবং তারা স্থায়ীভাবে বসবাস করছেন, তারা মোটেও খেদিয়ে দেওয়া গরিব মানুষ বা অসম্মানের দ্বারা আসছেন না। তারা ওখানেও প্রচুর ধনী, এখানেও প্রচুর ধনী, এখানে তারা বিশাল বিশাল জুয়েলারি ব্যবসা করছেন। এবং মুসলিম যারা আসছেন তারা সবাই এখানে ভাগ বসাতে আসছেন। কেন আসছেন তারা? মুসলিম প্রধান একটা রাষ্ট্র থেকে তারা আসছেন পেটের টানে। হ্যাঁ, এই যে অর্থনৈতিক জায়গাটা, এটাকে নিয়ে আমরা একটা যুক্তিগ্রাহ্য আলোচনার একটা পরিসর তৈরি করতে পারতাম, যেটা আমরা পারলাম না। এবারেও সেই সুযোগ ছিল, নরেন্দ্র মোদী হয়তো সেটা উস্কে দিয়েছেন, সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। এছাড়াও আমরা অনেক কিছুই করতে পারিনি। আমরা যাতে স্ক্যামের কথা বলছি, আমরা চিটফান্ডের কথা বলছি, চিটফান্ডগুলো কেন গড়ে উঠলো তার যে অর্থনৈতিক প্রেক্ষাপট, যে ব্যাংকিং সিস্টেম নেই বা অন্যান্য বিষয়গুলো, আনুষঙ্গিক বিষয়গুলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই, চাকরির বিকল্প সুযোগ নেই, এগুলো নিয়ে আমরা একটা তাত্ত্বিক প্রেক্ষাপট বা আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি করতে পারতাম, যেটা আমরা পারলাম না। আমরা বারবার যে জায়গাটাতে গেলাম সেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ। আপনি 2009 সালের নির্বাচনকে আমরা সবাই বলি রিগিং মুক্ত নির্বাচন হয়েছিল, সবটা রিগিং মুক্ত হয়নি। আপনি দার্জিলিং এ যে নির্বাচন হয়েছিল 2009 সালেও, সেদিনেও দুপুর 12টার মধ্যে দার্জিলিং এর 3টে কনস্টিটুয়েন্সিতে কি হয়েছিল ইলেকশন কমিশনের রিপোর্টটা নিয়ে আলোচনা করুন। কিন্তু সেদিনকে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। তার কারণ কি? সেখানে আরো অনেকগুলো ইস্যু ছিল। সেই ইস্যুগুলো আজকে আমাদের নির্বাচনের পরে বা কোনো নেতার বক্তৃতার পরে আমরা আলোচনা করতে পারছি না, কারণ আমরা ইস্যুগুলোকে বিল্ড আপ করতে পারছি না। এবং আলটিমেটলি ইস্যুগুলো এই নির্বাচনে অন্তত সেই একটা ব্যক্তিগত আক্রমণে পর্যবসিত হচ্ছে। সমস্ত ক্ষেত্রের ব্যক্তিগত আক্রমণ, বিতর্ক হচ্ছে না, হচ্ছে কুৎসা এবং হচ্ছে যেটা খুব নিচু স্তরের ভাষায় বলতে গেলে খেউ। আমরা জানি না ব্যক্তিগত আক্রমণ কিনা, কিন্তু নরেন্দ্র মোদীকে আজ তীব্র আক্রমণ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি আপনাদের সামনে? এটা মাথায় রাখবেন, বেশি কিছু করলে সব ফাঁস করে দেবো। আমার কাছে পেন ড্রাইভ করা আছে, মনে রাখবেন। যার বউ ভয়ে কথা বলতে পারে না, 3 বার অ্যাফিডেভিট দিয়েছে, বউয়ের নাম দেয়নি, বউয়ের পরিচয় দেয়নি, ভয়ে বউ মুখ খুলতে পারে না, তিনি আবার বলছেন নারী নির্যাতনের কথা। তথা এই ব্যক্তিগত, এটা যদি ব্যক্তিগত আক্রমণ না হয় তাহলে কি? এর আগে যে এফিডেভিট গুলো ছিল তাতে তার ফরম্যাটটা আলাদা ছিল এবং তাতে স্ত্রীর নাম লেখার কোনো প্রয়োজন ছিল না, উনি একটা দাগ দিয়ে দিয়েছিলেন। এইবার ফরম্যাটটা বদলানো হয়েছে বলে তিনি তার স্ত্রীর নাম দিয়েছেন। কিন্তু এটা কি একটা রাজনৈতিক বিতর্কের বিষয় হতে পারে? এবং আমি আরেকটা জিনিস তোমাকে বলবো, যে মানে বিশেষ করে যে মমতাই খালি ব্যক্তিগত আক্রমণ করছে। আমি শুধু যোগ করি, আপনি ফরম্যাট চেঞ্জের কথা বলেছেন, এবার সুপ্রিম কোর্টের নির্দেশে এই ম্যারিটাল স্ট্যাটাস, এই ভালো কথা, আমরা ফরম্যাট চেঞ্জে বিন্দুমাত্র আপত্তি করছি না, ফরম্যাট চেঞ্জ একদম ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে মমতা কিন্তু নিজে ব্যক্তিগত আক্রমণ করছেন, তার বিরুদ্ধে কিন্তু কোনো আক্রমণ করা হয়নি। যদি করা হতো তাহলে দীপক ঘোষের বই খুলতে হতো, এবং দীপক ঘোষের বই খুলে যদি যে কোনো একটা পাতা অ্যাট র্যান্ডম খুলে পড়া হতো তাহলে মমতার সেটা খুব ভালো লাগতো না। সে আক্রমণ কিন্তু করা হয়নি, কারণ সে আক্রমণ আমরা মনে করি এটা একটা রাজনীতির ক্ষেত্রে একটা গর্হিত কাজ হবে, কিন্তু মমতার কোনো সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি অম্লান বদনে করে যাচ্ছেন, স্বাভাবিকভাবে করবেনই,
কারণ বলবার কথা নেই, ব্যক্তিগত আক্রমণটাই একমাত্র করবার আছে। আমার একটা মনে হচ্ছে হাতে তুলে একটা জিনিস বলছেন, এটা কিন্তু এটা ঠিক রাজনীতি নয়। কারণ তার ভেতরে কি আছে না আছে বলছেন না, বলছেন আমি ফাঁস করে দিলে খুব বিপদে পড়ে যাবে। তাহলে তো উনি করছেন না ফাঁস। আমার কথা হচ্ছে আজকে আমি যদি একটা কাগজ দেখিয়ে তথাগতদার কনস্টিটিউয়েন্সিতে গিয়ে বলি তথাগত বাবু এর মধ্যে অনেক ঘটনা আছে, সেটা ফাঁস করলে আপনি বিপদে পড়বেন, সেটা হচ্ছে খুব নিম্নমানের রাজনীতি, মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি। যদি কিছু থাকে আমি পরিষ্কার বলবো এই 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 এবিসিডি এই হয়েছে, এই দেখুন এর উত্তর দিন, সেটা বলতে পারতেন। উনি একটা জিনিস তুলে নিয়ে বলছেন, এটা কিন্তু আরো বেশি যে বাংলার মানুষকে যার সম্বন্ধে বলুন, মোদির সম্বন্ধে আমরাও অনেক কথা বলেছি, কিন্তু অ্যাটলিস্ট কংগ্রেসই লড়ছে সারা ভারতে মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। একটা কথা এখানে যেটা বলার, যে ব্যক্তিগত তোমরা বলছো তো, যেটা যে ব্যক্তিগত না, যে বক্তব্য বিজেপি নেতৃত্ব রাখছেন এখানে পরের পর ধরে, যেমন আজকে নরেন্দ্র মোদী রেখেছেন, তার কোনো বিষয়ে কিন্তু কোনো রাজনৈতিক যে কি পাল্টামত কিছু আছে কিনা আদৌ তৃণমূল কংগ্রেসের, সেটা মুখ্যমন্ত্রীর কথা থেকে বোঝা যাচ্ছে না। কারণ আসলে অনেকগুলো মৌলিক বিষয় কিন্তু দুটো দলের মধ্যে মতের কোনো ফারাক নেই। একটা জিনিস এত ফারাক তোমরা এবং এই কি প্যাকেজ, আজকে আমি বুঝতে পারলাম না নরেন্দ্র মোদী আগের দিন রাজনাথ সিং এর মতো বিজেপি সভাপতি প্যাকেজটা হয়তো এখনো বিজেপি ঠিক করতে পারেনি। কারণ এই মেকি তর্ক বা মেকি ঝগড়া তৃণমূল কংগ্রেস আর বিজেপির, এটা একটা জায়গায় একটা নিষ্পত্তি হওয়া দরকার। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে 2003 আমি 1998 থেকে 2008 সাল পর্যন্ত 9 সালের নির্বাচনের আগে পর্যন্ত এনডিএর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে যোগ, বিশেষ করে 98 থেকে 2004 এই যে পর্বটা, এই 6 বছরের সমস্ত প্রশ্নে, এনডিএর প্রশ্নে যে বিজেপির যেগুলো ভাইটাল ইস্যু, তার মধ্যে একটা পড়ছে এই যে তথাকথিত অনুপ্রবেশ এবং ওকারী এবং শরণার্থী সমস্যা। 3 সালে সেটা তো আলাদা, 3 সালে এই যে অ্যাক্ট এবং 3 সালে এই যে তৃণমূল কংগ্রেস কিভাবে বিজেপির এই এজেন্ডাকে সমর্থন করেছে, আজকে কিন্তু এই বিতর্কের মধ্যে দিয়ে এটা ফাঁস হয়ে গেছে। মানুষ অনেকটা ভুলে গিয়েছিলেন, আমরা বারংবার দৃষ্টি আকর্ষণ করেছি। 2002 এর কথা বলছি, একটা জিনিস কত 2002 তো আছেই, একটা জিনিস খেয়াল করে দেখো যে তথাকথিত অনুপ্রবেশকারী বিরোধিতার আমরা আপত্তি করছি কোথায়, যে তথাকথিত অনুপ্রবেশকারী বিরোধিতার নাম করে বিজেপি যেটা করছে এবং তৎকালীন তৃণমূল কংগ্রেস যেটা করেছিল 2003 সময়, ওই সময় থেকে যেটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলে করেছিল, যে তারা এই অনুপ্রবেশের সমস্যাটার কিন্তু একটা সাম্প্রদায়িকীকরণ করছে, ধর্মীয় ভাগ করছেন। এই যারা অনুপ্রবেশকারী শরণার্থী তথাকথিত দেখেন, যেটা কিন্তু নরেন্দ্র মোদী বক্তৃতায় বলেননি বটে, কিন্তু এখানে যেটা তথাগত ব্যাখ্যা করে বললেন, যেটা বিজেপির পুরনো স্ট্যান্ড, একেবারে লাগাতার স্ট্যান্ড, জনসংঘের আমল থেকে স্ট্যান্ড। এখানে যেটা মনে পড়ে, যেটা মনে করার খেয়াল করে দেখা, যে তৃণমূল কংগ্রেস যারা কিনা বিজেপিকে হাত ধরে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিল, আজকে বিজেপি তার কিছুটা তার থেকে ফায়দা লুটতে চেষ্টা করছে। এবং এই প্রশ্ন, অনুপ্রবেশের প্রশ্নও কিন্তু, তথাকথিত অনুপ্রবেশ সমস্যা প্রশ্নও কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপি একেবারে পুরোপুরি একমত ছিল। এবং এই যে ধর্মীয় ভিত্তিতে ভাগ করা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিপদ হচ্ছে কি জানো, যে এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যেখানে অন্য রাজ্যে দেখবে, দিল্লি বলো বা অন্য জায়গাগুলোতে বঙ্গভাষীদের ক্ষেত্রে এই যে তাদের বাংলাদেশির নাম করে এই যে পশ্চিমবঙ্গের নাগরিকদের তাদের ধর্ম পছন্দ নয় বলে তাদের পশ্চিমবঙ্গের মানুষদের বাংলাদেশি বলে খেদিয়ে দেওয়ার যে বেশ কিছু রাজ্যে আমরা দেখেছি, এটা তো এই রাজনীতিরই ফল। কি করেছিল তৃণমূল কংগ্রেস তখন? তারা এটা করেছিল। এবং আজকে এইটা পশ্চিমবঙ্গের কেন গোটা দেশের পক্ষে বিপজ্জনক, একটা জরুরি গুরুত্বপূর্ণ বিষয়কে শুধুমাত্র এর থেকে কমিউনালাইজ করে বেশ একটা ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এবং গোটা বাংলার মানুষ আজকে এই তথাকথিত বিতর্কের মাধ্যমে যেটা দেখলেন, যে কিভাবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস 2003 সালে এবং 2005 সালে নিজেদের এক্সপোজ করেছিল। 2004 একসঙ্গে ইলেকশনটা লড়লেন তো, 2004 লোকসভা ইলেকশন বিজেপির সঙ্গে একসঙ্গে লড়লেন। ঠিক, আমি একটা খালি শুধরে দিই অঞ্জনকে, একটা জিনিস শুধরে দিই, যে তৃণমূল বিজেপিকে পশ্চিমবঙ্গে আনেনি। বিজেপি 1991 সালে 11% ভোট পেয়েছিল, তখন তৃণমূলের জন্মই হয়নি। অবশ্য যদি উনি বলেন যে রাম জন্ম বাবার আগে রামায়ণ লেখা হয়েছিল, তখন সেটা তৃণমূলের কৃতিত্ব হবে না, তাহলে কিছু বলবার নেই। আমি শ্রীকুমারদার কাছে যাবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে পরিবর্তন। নরেন্দ্র মোদী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের পরিবর্তন হয়েছে, অথচ নরেন্দ্র মোদী আবার বলেছেন কিছুটা রসিকতা করেই যে পরিবর্তন রাজ্যের পরিবর্তন হলো না, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন হয়ে গেল। ঠিক কি বললেন নরেন্দ্র মোদী, দেখাবো। दीदी, आप जो परिवर्तन कह रही थी,
वो आप ही में आना था क्या कि बंगाल में आना था? नहीं, ये परिवर्तन कहां आना था? अरे हम तो सोच रहे थे बंगाल में परिवर्तन आएगा, लेकिन दुख से कहना पड़ता है परिवर्तन दीदी में आ गया। 2011 রাজ্যের চেহারা পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিরোধী থেকে শাসক হওয়ার 3 বছরের মধ্যে সেই মমতা নিজেই আমূল পাল্টে গিয়েছেন বলে দাবি করলেন নরেন্দ্র মোদী। लोग कहते हैं सत्ता इंसान को खराब कर देती है, ऐसा कहते हैं, लेकिन मैं 14 साल से मुख्यमंत्री हूं, 4 बार मुख्यमंत्री बना, तो मेरे में कोई फर्क नहीं आया। दीदी आप पे कैसे आ गया? মমতার প্রতি মোদীর ক্ষমতা কটাক্ষ এখানেই থামেনি। ये आपकी कुर्सी बचाने के लिए ये वोट का खजाना मिल गया, इसलिए आप बंगाल के भविष्य को अंधेरे में डाल दोगे। তার পরিবর্তিত মমতার দাবি প্রমাণ করতে পুরনো প্রসঙ্গও টেনে আনেন মোদী। पहले तो आप लोगों के लिए लड़ती थी, आपके दिल में लोगों के लिए प्यार था, आप डंडे खाती थी, अब लहू लुहार हो जाती थी। क्यों? क्योंकि तब आपके दिल में पश्चिम बंगाल के लोगों के लिए प्यार था, और हम सैकड़ों मील दूर आपको हमेशा नमन करते थे कि एक अकेली औरत लेफ्ट के खिलाफ इतनी ताकत से लड़ती है, हम गर्व करते थे। लेकिन दीदी 2 साल में आप ऐसी कैसे बदल गई? বাংলার মানুষের পরিবর্তনের স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে বলেও দাবি করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। जब दीदी की सरकार बनी तो हमें गुजरात बैठे बैठे लगता था चलो अब एक राज्य संकटों से बाहर आ जाएगा, मुसीबतों से बाहर आ जाएगा, सच्चे अर्थ में परिवर्तन होगा। लेकिन भाई बहनों, दीदी ने मौका खो दिया। সব মিলিয়ে পঞ্চম দফার প্রচারে রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবর্তন কটাক্ষে বিদ্ধ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবিপি আনন্দ। ये परिवर्तन आपसे अपेक्षा नहीं थी दीदी, आप नहीं बदल सकती, आप वापिस लौटो। সিকুমদ্দা, মোদি মমতা দ্বৈরথ, তার ভেতরে আপনারা মাঝে মাঝেই বলছেন যে গট আপ গেম, কিন্তু যে পর্যায়ে যে সুরে আজকে এই বাকযুদ্ধ চড়েছে, তথাগত ব্যক্তিগত আক্রমণের অভিযোগ আনছেন, তারপরে গট আপ এটা কি রাজ্যের মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য হবে না? কিন্তু তার আগে কয়েকটা কথা শুনুন। আমি একটা বলবো, আসলে আমরা গট আপ বলছি, আসলে অভিন্ন রাজনীতি, রাজনীতিটা যেহেতু অভিন্ন সেই জন্যই বলছি ঝগড়াটার কারণ কি। তো মূল কথা হচ্ছে যে আজকে 23শে বৈশাখ 1421, আর 2 দিন পরে সরকারের প্রশাসনের অর্ডারের ভিত্তিতে সবাই রবীন্দ্র জয়ন্তী পালন করবে, আর 2 দিন পর। এটা অর্ডারের ভিত্তিতে, না করলে শাস্তি হয়ে যাবে। আর রবীন্দ্রনাথকে আমরা যারা মননে রেখেছি, হৃদয়ের মধ্যে রেখেছি, তারা দেখছি যে কোন ভাষায় কথা বলছে মানুষ। মোদী সাহেবের সাথে আমাদের যুদ্ধই বলুন, যুদ্ধ আছে, ইডিওলজিক্যাল যুদ্ধ। সেই যুদ্ধের জায়গাতে দাঁড়িয়ে আজকে মোদী সাহেবকে কেউ যদি তুই করে কথা বলে, হরিদাস বলে কথা বলে, ন্যাচারালি সেটা আমার ভালো লাগতে পারে না। ওনার সাথে নীতিগত লড়াই থাকতে পারে, কিন্তু যে ভাষায় কথা বলা হচ্ছে, আজকের দিনে আমরা বলতাম যে টিভি অনেক সময় খোলা যায় না বাচ্চাদের সঙ্গে, এই কারণে যে যেসব দেখায় দৃশ্য তার বোধহয় বাচ্চাদের সাথে বসে দেখা যায় না। এখন মুশকিল হচ্ছে, এখন টিভি খুললে তো খবরের চ্যানেল, আর সেই খবরের চ্যানেলে যে খবরগুলোর জন্য যাদেরকে দেখানো হচ্ছে মিউট করে রাখার অবস্থা, একদম মিউট করে, তুই ততুকারী একটা অর্থমন্ত্রীকে ভারতবর্ষের, তার সাথে নীতিগত আমার ফারাক থাকতে পারে, কিন্তু ওই ভাষায় কথা বলা যায় কিনা এটা আমার খুব খারাপ মনে হচ্ছে। এটা এক। 2 নম্বর হচ্ছে যে এক্ষুনি মোদী সাহেব একটা ঠিকই কথা বলেছেন যে পরিবর্তনের কথা বলে মমতা দেবী পশ্চিমবঙ্গে পরিবর্তন এনে ফেলেছেন, আমরা চলে গেছি। এখন সেটা বলছেন যে সত্যি সত্যি পরিবর্তন আসেনি, তার পরিবর্তন হয়ে গেছে। আমি মোদী সাহেবের সাথে এই জায়গাতে ডিফার করছি, এই জায়গাটা ওনার সাথেও ডিফার করছি, তথাগততার সাথে। তা হচ্ছে পরিবর্তন কার হতে পারে? যার যদি কোনো স্টেবিলিটি থাকে তার পরিবর্তন হয়, যার কোনো স্টেবিলিটি থাকবে না তার আবার কি ব্যাপার দাঁড়ালো?
পরিবর্তন তো কোনো একটা মাপকাঠি থাকবে। এই জায়গাতে অবস্থান তার থেকে সরে গেল, তো যার কোনো অবস্থান নেই তার কি দাঁড়াবে? 2005 সালে যিনি আজকের দিনে বিজেপির মোদী সাহেব যা কথা বলছেন, শরণার্থী অনুপ্রবেশকারী যা বলছেন, একই কথা মমতা দেবী বলেছেন। তাহলে ওই আজকে এটা কালকে ওটা, কাল এটা পরশু ওটা, এটা তো পরিবর্তন বলে না, এটা তো বলে ইনস্টেবিলিটি। ওনার কোনো স্টেবিলিটি নেই আমাদের মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে সুবিধাবাদী। আর ইনস্টেবিলিটি রাজনীতির ক্ষেত্রে সুবিধাবাদকে প্রশ্রয় দেয়, অথবা সুবিধাবাদের প্রকাশ, রিফ্লেকশন অফ সুবিধাবাদ, এইটা হচ্ছে মূল কথা। তারপরে যা কথা হচ্ছে শরণার্থী আর অনুপ্রবেশকারী, আসলে আমরা কিন্তু দুটোই রাজ্য বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো একটা বাংলা আর একটা পাঞ্জাব। পাঞ্জাবের মানুষদের আমি তথাগতকে সরাসরি জিজ্ঞেস করছি, পাঞ্জাবের মানুষ যারা শরণার্থী ছিলেন তাদের যে রিহ্যাবিলিটেশনের প্যাকেজ ছিল, পশ্চিমবঙ্গের মানুষের বাংলা ভাগ হলো যখন, সেই প্যাকেজের কোথায় দাঁড়ালো? আমরা তো লড়াই করেছিলাম, যারা কমিউনিস্ট ছিল, যারা একটাই কমিউনিস্ট পার্টি ছিল, তখন যে লড়াই ছিল, কোথায় সেই দান্তিওয়াড়াতে পাঠানো হচ্ছে আর কোথায় পাঠানো হচ্ছে দণ্ড কারণে, এই জায়গার বিরুদ্ধে লড়াই তো আমরা দিয়েছিলাম। আমরা তো মনে করি বাঙালিরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজকে দাঁড়িয়ে শরণার্থী আর অনুপ্রবেশকারী, মুসলিম দেশে মানুষ কি করে মুসলিম মানুষ লুকিয়ে থাকে তথাগত দ্বারা কি কখনো গিয়ে দেখেছেন? আমি তার সাক্ষী। আমি বলছি আপনি ওমানে চলে যান, আপনি সৌদি আরব চলে যান, আপনি একটির পর একটি মুসলমান দেশে দেখুন, আপনি দেখে আসুন জায়গাগুলো। আমি প্রত্যেকটা দেশে ঘুরেছি, একেবারে কাজের ক্ষেত্রে ঢুকেছি এবং কখনো বা টুরিস্ট হিসেবে গেছি। আমি আপনাকে বলতে পারি মুসলিম মানুষগুলো যেভাবে লুকিয়ে আছে, বাংলাদেশে মুসলিম মানুষ ওগুলো হয় না, গরিব মানুষ আসে পশ্চিমবঙ্গে, যদি কোনো কাজ পায়, হাতের কাজ, পেটে ভাতের জন্য, সেই মানুষগুলো যদি আসে, আপনি অনুপ্রবেশকারী বলে তাদেরকে মেরে তাড়িয়ে দেবেন? এর থেকে কষ্টের আর কোনো কারণ হতে পারে না। আপনাদের কোনো দরদ নেই, বাঙালি জাতি সম্পর্কে কোনো বোধ নেই আপনাদের। এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেশ পার্টিশনের যে দুঃখ, যে জ্বালা প্রত্যেকটা মানুষের আছে, সেইটাকে আপনারা অস্বীকার করেন, আর আজকে দাঁড়িয়ে অনুপ্রবেশকারী আর শরণার্থী করছেন। পুরনো ইতিহাসটা ভুলে গেলাম নাকি? দ্বিজাতি তত্ত্বের ওই সমস্ত জায়গাগুলো আমরা বাধ্য হয়েছিলাম এক সময় ওটাকে মেনে নিতে, কিন্তু ওটা অন্তর ছিল। মুসলিম মানুষদের আপনি বলছেন অনুপ্রবেশকারী, আর সানওয়াজ খান বলুন, হাবিবুর রহমান বলুন, যারা নেতাজি সুভাষ বোসের সাথে কমান্ড্যান্ট হিসেবে ছিলেন, সেই মানুষগুলোর প্যাট্রিয়টিজমের কোনো ফাঁক আপনি খুঁজে পান নাকি কখনো? এই মানুষগুলো লড়াই করেনি ভারতবর্ষের ঐক্যবদ্ধ ভারতবর্ষের জন্য? আপনি তাকে আজকে দাঁড়িয়ে তাদের একটা অংশ আজকে তারা অনুপ্রবেশকারী হয়ে যাবে? এর থেকে লজ্জার আর কষ্টের কিছু আছে নাকি? আমি আপনাকে এই লাস্টলি আমি কয়েকটি কথা বলে নিই। তা হচ্ছে যে মমতা দেবী মোদী সাহেবকে ফুল পাঠিয়েছিলেন তার জেতার পরে, সেটা দাঙ্গা নয়, একদম গণহত্যা ছিল। সেখানে মোদী সাহেবের দায় আছে কি নেই, সুপ্রিম কোর্ট কি রায় দিল, তাতে আমাদের কিছু এসে যায় না। মানুষ যা বোঝার মানুষ বুঝেছিলেন, কিন্তু মোদী সাহেবকে ফুল পাঠিয়েছিলেন কেন মমতা দেবী? আজকে প্রশ্ন মানুষ করবে না? তিনি যখন জিতলেন, অত বড় গণহত্যা হলো 2002 সালের 28 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ, তারপরে কি দাঁড়ালো আমরা তো দেখলাম সমস্ত। প্রশ্ন হচ্ছে যে মমতা দেবী তার সুবিধাবাদী রাজনীতির চরম জায়গাটা দাঁড়িয়ে আছে। তার অনাস্থা প্রস্তাব যখন একদম কোন দিকে কাগজপত্র ছুড়ে দিয়েছিলেন স্পিকারের দিকে, আমরা ভুলে গেছিলাম নাকি সেসব দিনের কথা? আমার প্রশ্ন হচ্ছে আজকেও দাঁড়িয়ে গটাপ, যে কথাটা এক্ষুনি সুমন তুমি বললে, আমরা গটাপ বলছি না, আমরা বলছি এই রাজনীতিটা চরম সুবিধাবাদীর রাজনীতি। মোদী সাহেব শুরু করেছিলেন হাতে দুটো লাড্ডুর কথা বলে, একটা লাড্ডু মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকটা লাড্ডু মোদী সাহেব দিল্লিতে দিতে যাচ্ছেন। এটা ছিল মোদী সাহেবের চরম সুবিধাবাদী, এটা প্রকাশ করে দিয়েছেন প্রথমবারে। দ্বিতীয়বারে আমি বলি দ্বিতীয়বার একই সাথে আপনার পাঠাচ্ছেন রাজনারায়ণ সাহেবকে, রাজনাথ সিংকে, পাঠাচ্ছেন নীতিশ গডকরিকে, তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আবার একটা সম্পর্ক তৈরি করছেন। এই সুবিধাবাদ বিজেপিকে আপনি খুঁজে পাবেন, এই সুবিধাবাদ আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। আমি একবার দ্রুত দেখিয়ে নেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি আজকে আমি আসবো তথাকথা এর উত্তর অবশ্যই আপনার কাছ থেকে নেব। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কি বলেছেন এই মোদী এবং মমতা দ্বৈরথ নিয়ে আপনাদের সাথে? আবার বিজেপিকে গালাগাল দিতে গেছিল যে বিজেপি ঠিক করে দেবে এ রাজ্যে কে থাকবে না থাকবে, কোন বাঙালি কে বাঙালি না। নরেন্দ্র মোদী কালকে হাড়ি ভেঙে দিয়েছে, বলছে আপনি শুরু করেছিলেন 2005 সালে,
তথাগতদা, বুদ্ধদেব ভট্টাচার্য যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে মোদী হাতে হাঁড়ি বেড়ে দিয়েছিলেন, আসলে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই রাজনৈতিক পেন্ডুলাম। উনি 1997 সাল পর্যন্ত কংগ্রেসে ছিলেন, তারপর কংগ্রেস ছেড়ে বিজেপির কাছে চলে এলেন, 2001 সালে আবার কংগ্রেসের কাছে গেলেন, আবার 2002 সালে বিজেপির কাছে চলে এলেন, আবার 2007 সালে কংগ্রেসের কাছে গেলেন, আবার 2012 সালে রাজ্যে কংগ্রেস ছেড়ে চলে এলেন। প্রত্যেকবারে আপনারা নিয়েও নিলেন। আমরা নিয়েছি, আবার পরের বার আসবে 14 সালের পর পরিস্থিতির উপর, তখন পরিস্থিতির উপর নির্ভর করবে। ভোটের পর ভোটের পর কি হবে সেটা ভোটের পর দেখা যাবে। আপনারা কি নেবেন? না, সে প্রশ্ন এখন উঠবে না, সে প্রশ্নটা ভোটের পরেই উঠবে এবং 16 মের পরে আমি এই না, কিন্তু আপনি কিছু মৌলিক প্রশ্ন তুলেছেন এবং কিছু ইতিহাস আমি ধরে নিচ্ছি যে আপনি জানেন না, আপনি নিশ্চয়ই ইচ্ছে করে ভুল বলছেন না, সেই জন্য আমি আপনাকে একটু শুদ্ধ করে দিচ্ছি। পাঞ্জাব আর বাংলা তুলনা করে তার ইতিহাস তো লিখেছেন আপনারা। না 100 বার লিখেছি, কিন্তু সেই ইতিহাসটা মানুষের ইতিহাস, দয়া করে শুনে নিন। ইতিহাসটা আপনাদের এই সমস্ত কিন্তু শুনে নিন একটুখানি। বলা অভ্যাস আছে, শোনা অভ্যাস নেই। নিশ্চয়ই শোনা অভ্যাস নেই, তাহলে শুনে নিন একটুখানি। এই ইতিহাসটা আপনারা লিখছেন, আপনি আমার কাছে ভুল ইতিহাসটা পড়াচ্ছেন মানুষকে। ভারতবর্ষের ইতিহাস তৈরি করতে ইতিহাসটা এই ইতিহাসটাই আমরা পড়ে যাচ্ছি। মানুষের ইতিহাস পড়াচ্ছেন। আরো বলুন, একই কথা বলুন। শেষ হয়ে গেছে? আপনি বলুন। শেষ হয়েছে? মাঝখানে কিন্তু শেষ হয়েছে বলে এটাই চলবে। একই কথা বারবার বলে যান। তাহলে আমি এবার শ্রীকুমার বাবুর কথা জবাব দিই। শ্রীকুমার বাবু এটা মৌলিক কথা জানেন না যে পাঞ্জাবে যেমন করে ওই পার থেকে হিন্দু এবং শিখরা এসেছিল, ঠিক সেইভাবে এপার থেকে সমস্ত মুসলমানরা ওই পারে চলে গিয়েছিল এবং তার ফলে যে সম্পত্তির বিনিময় হয়েছিল সেটাতে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হয়েছিল। এই মূল জিনিসটা ভুলে যাওয়া, কোনো ভুলে যাওয়া বা না জানা মিথ্যার কিছু নেই। এটা ভীষণ একটি মাত্র জায়গা, মালের এক কথা বারবার বলে যাচ্ছেন, পাঞ্জাব থেকে একমাত্র মালের কোটলা বলে একটা জায়গা ছাড়া অন্য সব জায়গা থেকে পুরো অঞ্চল থেকে পুরো পাঞ্জাব থেকে সমস্ত মুসলিমদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। লোকে হাসছে, হাসবার চেষ্টা করছে, মানুষ হাসছে, মানুষ হাসছে। নিজেকে জলন্দারি বলে খানিকক্ষণ আগে শ্রীকুমার দা ব্যক্তিগত আক্রমণের কথা বলছেন, তার আগে আপনাদের প্রথমে ভালো অংশটাই দেখাই যে এখনো নির্বাচনী রাজনৈতিক বক্তৃতাতে রসবোধেরও পরিচয় মাঝে মাঝে পাওয়া যাচ্ছে। নরেন্দ্র মোদীর বক্তৃতায় সেরকম কিছু পাওয়া গেল কি? দেখবো। रस्सा खरीदने के लिए टेंडर निकालोगी, 100 रुपये के रस्से के लिए 10,000 का टेंडर आएगा, शारदा चिटफंड वाले टेंडर भरेंगे, फिर रस्सा आएगा, फिर वो रस्से की क्वालिटी रिजेक्ट होगी, क्योंकि मोदी को पकड़ना है ना, तो फिर दूसरा टेंडर निकलेगा, तो 10,000 का रस्सा आएगा। तो दीदी आप रस्से का खर्चा मत करो, बस मुझे बता दो किस जेल में जाना, मैं खुद चला जाऊंगा। সম্প্রতি প্রায় প্রতিটি নির্বাচনী সভা থেকেই নরেন্দ্র মোদীকে গ্রেফতার করার দাবি তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কাঁকুরগাছির সভা থেকে এভাবেই কটাক্ষের সুরে তাঁর জবাব দিলেন নরেন্দ্র মোদী। শুনে নেওয়া যাক নরেন্দ্র মোদী সম্পর্কে কি বলেছেন মমতা। রক্ত ঝরাবে, দাঙ্গা লাগাবে, কংগ্রেস দুর্বল বলে চাই, ওদের জায়গায় আমি হলে ওকে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়ে দিতাম, জেলে ঢুকিয়ে দিতাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি দিলেও বুধবার হেসেই তাঁর জবাব দিলেন মোদী। मैं बंगाल की जेल में रहूंगा तो पहला काम करूंगा बांग्ला भाषा सीखने का। इतनी प्यारी भाषा है, इतनी प्यारी भाषा है।
बांग्ला संगीत इतना प्यारा लगता है, मेरा तो नसीब खुल जाएगा। लेकिन पता नहीं, अब दीदी नहीं रखेगी मुझे। उसको चिंता होगी कि मेरी जेल का खाएगा और मेरी भाषा सीख जाएगा। নিজে যেমন রাগ করলেন না, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও বেশি রাগ না করারই পরামর্শ দিলেন মোদি। आजकल दीदी बहुत गुस्से में है। मेरी बंगाल के डॉक्टरों से विनती है कि दीदी की तबीयत खराब ना हो जाए, इतना गुस्सा अच्छा नहीं होता, कहीं बीमार हो जाए। কলকাতার সভা থেকে কটাক্ষের সুরে তৃণমূল নেত্রীর শরীরের প্রতি চিকিৎসকদের নজর দেওয়ার পরামর্শও দিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। मुझे तो कभी डर लगता है मेरी दीदी बीमार न हो जाए। भाई कलकत्ता के डॉक्टर, ये दीदी इतना गुस्सा कर रही है, बीमार न हो जाए, जरा चिंता करना मेरी तरफ से। কৃষ্ণনগরের সভা থেকে মোদির মন্তব্য, বাংলাতেও ভালো দিন আসছে, কিন্তু মমতা তা চান না। अच्छे दिन आने वाले, लेकिन दीदी को अच्छे दिन नहीं चाहिए, हम क्या करें? दीदी को तो लगता है पश्चिम बंगाल में पूरे दिन है, चलने दो। সব মিলিয়ে কৃষ্ণনগর, বারাসাত থেকে কলকাতা, হাসতে হাসতে প্রতিপক্ষকে বিঁধলেন নরেন্দ্র মোদী। প্রকাশ সিংহ, সঞ্চয়ন মিত্র, সমীরণ পাল, এবিপি আনন্দ। নরেন্দ্র মোদীকে আজকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি আপনাদের সামনে। তথা তাদেরকে মিউট করে দেওয়ার কথা ভাবছেন শ্রীকুমারদার মতো? না না, মিউট আর কি করব বলুন। এই হরিদাস বলছেন, হরিদাস তো অনেক প্রাতঃস্মরণীয় মানুষের নাম। এই অমিত মিত্র, ওর যে অর্থমন্ত্রী, তার বাবার নাম ছিল হরিদাস মিত্র। তিনি স্বাধীনতা সংগ্রামী, জেলে গেছেন, ফাঁসির হুকুম হয়েছিল, তার ফাঁসির হুকুম হয়েছিল। হরিদাস সিদ্ধান্তবাগী, সে একটা বিশাল মহামহোপাধ্যায় পণ্ডিত ছিলেন। ফরিদপুর জেলার কোটালীপাড়ায় তার বাড়ি ছিল। এদের কথা মমতা ভুলে গিয়ে এইরকম একটা অদ্ভুত একটা কথা বলতে আরম্ভ করলে, মানে সমস্ত রুচি ছিল কিনা কোনোদিন জানি না, আগে থেকে থাকলে লোপ পেয়েছে না। তথাগত একটা জিনিস আমি বলি যে এটা ঠাট্টা হিসেবে একটা বা আমরা দেখাতে পারি, কিন্তু একটা সিরিয়াস দিক আছে। এখন তো অনেক বাচ্চা ছেলে মেয়েও টিভি দেখে, তারা মমতা দেবীকে নিশ্চয়ই দেখবেন দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আইকন হিসেবে দেখে তারা যদি এসে একটা বাচ্চা মনে করুন দেখে বললো, বাবাকে বললো, বাবা তুমি কি হরিদাস পাল, বলে বলে এইসব বাজে কথা কেন বলছিস, বলে এই তো মুখ্যমন্ত্রী বলছেন এইসব কথা। এটা তো হতেই পারে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভাষা শিখছে আজকের বাচ্চারা, এবং মুখ্যমন্ত্রী কি ভাষা তাদের শেখাচ্ছেন। একবার দয়া করে মুখ্যমন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি নিজে একবার নিজের মধ্যে সমীক্ষা করুন যে বাচ্চাদের কি বাংলা ভাষা, রবীন্দ্রনাথের বাংলা ভাষা একটা কথা একটু বলতে চাইছি যে আপনারা নরেন্দ্র মোদীর অনেক বক্তৃতা দেখাচ্ছেন এবং তার রসবোধও দেখালেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে অনুপ্রবেশের প্রসঙ্গ তুললেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি অনুপ্রবেশের প্রসঙ্গটা তুললেন, কিন্তু ছিটমহল হস্তান্তরের কথাটা বলতে পারতেন, বললেন না কেন? কারণ ছিটমহলের বাসিন্দাদের নাগরিকত্ব নেই, ভোটাধিকারও নেই। হ্যাঁ, তিনি বললেন অনুপ্রবেশের কথা বললেন এবং শরণার্থী এবং অনুপ্রবেশকারী ভাগ করলেন, কারণ সেখানে একটা ভোটের ব্যাপার আছে এবং এই বিভাজনটা তিনি রাজনৈতিক কাজে লাগাতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু একটা জায়গায় এইখানে আপনাকে বুঝতে হবে কেন এইটা মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে করছেন। এটা করছেন আসলে তিনি কিন্তু বিরোধী যে স্পেসটা সেখানে বিজেপিকে স্থান করে দিচ্ছেন এবং বিজেপির ভোটটা বিরোধীদের মধ্যে বাড়ছে। উনি সরাসরি এখন সিপিআইএম কে ছেড়ে বা বামফ্রন্টকে ছেড়ে বা কংগ্রেসকে ছেড়ে কংগ্রেসকে বরঞ্চ একটু দুর্বল ছোনা ছোনা এরকম একটা ব্যাপার করেছেন।
করে বিজেপিকে একটা স্পেস করে দিচ্ছেন, যার ফলে বিরোধী ভোটটা কিন্তু ভাগ হবে এবং বিরোধী ভোটের মধ্যে একটা সিংহভাগ বিজেপি পাবে, যাতে সিপিএম এর আরো পেছনের সারিতে যায়। এই চিন্তাটা থেকে তিনি কিন্তু এই পোলারাইজেশনটা করছেন। আমি একটা কথা বলি, যে তোমার কি ধারণা যে মমতা ব্যানার্জি এত গভীরভাবে চিন্তা করতে পারে? না, করেছেন। একবার দেখিয়ে নেব যে রাজ্যে নারী নির্যাতন নিয়ে আজকে নরেন্দ্র মোদী আক্রমণ করেছেন, দেখব কি বলেছেন মোদী। বুধবার রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন ফের পশ্চিমবঙ্গে প্রচারে এসে নারী নির্যাতন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন নরেন্দ্র মোদী। देश जानना चाहता है, आप तो शेरनी है, शेरनी। क्या कारण है मेरे पश्चिम बंगाल की बेटियों पर बलात्कार हो रहा है? क्या कारण है हिंदुस्तान में महिलाओं पर सबसे ज्यादा अत्याचार उन राज्यों में बंगाल का भी नाम है? क्या कारण है? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বারবার রাজ্যে ধর্ষণের অভিযোগ উঠেছে। পার্ক স্ট্রিট, কামদুনি, মধ্যমগ্রাম, একের পর এক ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে এদিন রাজ্যে এসে সেই ধর্ষণের অভিযোগকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। एक के बाद एक बलात्कार की घटनाएं हो रही है और इसी मैदान में बलात्कार करके बच्ची को मार दिया जाए। दीदी, आप तो एक महिला है, दीदी आप एक महिला है, आप कैसे सहन कर सकती हो? कैसे सहन कर सकती हो? आप मुझे बताइए, ये बलात्कार करने वालों के खिलाफ दीदी का रवैया ठीक है क्या? क्या दीदी जितना गुस्सा मोदी पे करती है उतना उन पे करती है क्या? क्यों भाई, देश ऐसे चलेगा क्या? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে গত বছরই দাবি করা হয়েছিল মহিলাদের ওপর অত্যাচারের নিরিখে দেশের মধ্যে সবার ওপরে পশ্চিমবঙ্গ। গত বছর জুন মাসে দেশের অপরাধ সংক্রান্ত তথ্যপঞ্জি প্রকাশ করেছিল এনসিআরবি। সেই তথ্য অনুযায়ী 2011 সালে এ রাজ্যে মহিলাদের ওপরে অত্যাচার সংক্রান্ত 29,133টি মামলা দায়ের হয়েছিল। সেই সূত্রে দেশের মধ্যে প্রথম স্থানে ছিল পশ্চিমবঙ্গ। 2012-তে সেটাই বেড়ে দাঁড়িয়েছিল 30,942-এ। সেবারেও নারী নির্যাতনে দেশের মধ্যে প্রথম স্থানই ধরে রেখেছিল পশ্চিমবঙ্গ। এনসিআরবির রিপোর্টে এও দাবি করা হয়েছিল 2012 সালে কলকাতায় ধর্ষণের সংখ্যা বেড়েছিল। তাই এবার নারী নির্যাতনের প্রসঙ্গ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের স্লোগানকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। সঞ্চয়ন মিত্র, সমীরণ পাল ও প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। মধুরন্ত, তো ইস্যুর দিক থেকে দেখতে গেলে বিধানসভা নির্বাচন যদি এই সময় হতো আর লোকসভা নির্বাচন, আমার মনে হয় না রাজনৈতিক দল মোদী, মমতা, অন্য দলের ইস্যুর দিক থেকে কোনো তফাৎ হতো। অন্তত ওই লোকসভার একরকম, পঞ্চায়েতের একরকম, বিধানসভার একরকম, এইটা এ রাজ্যে মনে হয় ভেঙে গেছে। এই মিথ্যা যে সবগুলো আলাদা আলাদা ইস্যুতে লড়া হবে, সেটা অন্তত হচ্ছে না। না, তা তো হচ্ছেই না। কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করছেন এখন, অবশ্যই তার লোকাল স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্নটা উঠেইছে যে উনি 98 সালে, 99 সালে, 2004 সালে, 2006 সালে এই 4টে নির্বাচন উনি লোকসভা বিধানসভা মিলে উনি বিজেপির সঙ্গে লড়েছেন। এখন উনি গরম গরম কথা বলছেন বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস বলছেন, এবং সেটা উনি 30 জানুয়ারি ব্রিগেডের সভা থেকেই উনি বলছেন। শুধু দাঙ্গার মুখ মোদীকেই বলছেন না, বরঞ্চ বিজেপিকেও উনি টার্গেট করছেন। তার মধ্যে উদয়নদা বলার আগে একটু অলরেডি বলেছিল, তার মধ্যে একটা পরিকল্পনা যেটা, যে পশ্চিমবঙ্গে তো শুধু সংখ্যালঘু ভোট নয়, এখানে একটা বড় অংশের হচ্ছে উদার এবং ধর্মনিরপেক্ষ যে ভোট সেটাও আছে, যার বলে কিন্তু 2004 সালে বামফ্রন্ট 35টা সিট পেয়েছিল। অর্থাৎ বিজেপি একটা লোকসভাতে এবার একটা ফ্যাক্টর, নরেন্দ্র মোদী তিনি হচ্ছে প্রধানমন্ত্রী হতে চাইছেন, সেই ফ্যাক্টরটাকে উনি ফ্যাক্টর ইন করছেন, সেটাকে হচ্ছে অ্যাঙ্কার করছেন। এবং বাকি যে জায়গাগুলো যেখানে তৃণমূল কংগ্রেস হচ্ছে উইক, যে সমস্ত ইস্যুগুলোতে, সারদাকাণ্ড, টেট কেলেঙ্কারি, নারী নির্যাতন, এই যে ইস্যুগুলোকে উনি ঘুরিয়ে দিয়ে উনি একেবারেই হচ্ছে সেকুলারিজম, কমিউনালিজম, এই ইস্যুটাকেই উনি হচ্ছে ফ্যাক্টর ইন করছেন, সেটাকেই হচ্ছে উনি ফোকাস করছেন। এটাই হচ্ছে ওনার যে কৌশল, সেটা সেই কৌশলটা বোঝা যাচ্ছে।
এর সাথে সাথে আমি কয়েকটা জিনিস এখানে অলরেডি আলোচনা হয়েছে, আমি সবার শেষে বলার সুযোগ পেয়েছি, কয়েকটা জিনিস ক্ল্যারিফাই করতে। তথাগত বলার সময় উনি বলছিলেন যে এই মুসলিম তোষণ এবং এইসব ব্যাপার। দেখুন, এটা কিন্তু আপনাকে মানতে হবে যে ভারতবর্ষের যে সংখ্যালঘু সম্প্রদায়, যেমন মতুয়া সম্প্রদায়, তারা দলিত কমিউনিটি, তারা যেমন তেমনভাবে আর্থিকভাবে তারা হচ্ছে অসচ্ছল এবং তাদের অন্যান্য অনেক অসুবিধা আছে, তেমনই এখানে ভারতবর্ষেও হচ্ছে মুসলিম সংখ্যালঘুদেরও অনেক সমস্যা আছে। এবং সেটা তো সাচ্চার কমিটি রিপোর্ট কিংবা রঘুনাথ মিশ্রা কমিশন রিপোর্ট তো সেই ডেপ্রিভেশনটা বলেছে। তাই এতদিন ধরে বিজেপি RSS বরাবরই বলা হতো যে মুসলিম তোষণ, এখন সাচ্চার রিপোর্ট করে বোঝাই যাচ্ছে যে মুসলিম তোষণটা এতদিন হয়নি। এবার রিজার্ভেশনটাও যখন হচ্ছে, সেই রিজার্ভেশনটা তো মুসলিম রিজার্ভেশনটা, এটা ওবিসিদের মধ্যে রিজার্ভেশন হচ্ছে। ভারতবর্ষের হিন্দু ধর্মের যে হচ্ছে জাতি বৈষম্য এবং জাতির বৈষম্যের যে অপারেশনটা আছে বা হিন্দু ধর্মের মধ্যে সেই কাস্ট স্ট্রাকচার হায়ারার্কির জন্যই লোয়ার কাস্টরা হচ্ছে কনভার্ট হয়েছিল, এখানে ইসলাম ধর্মাবলম্বী হয়েছিল। সেখানে যে মুসলিম ওবিসি তাদেরকেই হচ্ছে রিজার্ভেশন দেওয়া হয়েছে এবং সেটা রঙ্গনাথ মিশ্রা কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী হয়েছে। এটা কোনো কনস্টিটিউশনের বাইরে কিছু করা হয়নি। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড কমিটি, সেই কমিটি হচ্ছে কিছু রেকমেন্ডেশন করেছে, এই রেকমেন্ডেশনের ভিত্তিতে হয়েছে। বামফ্রন্ট সরকার এটা প্রথমে করেছিল এবং তারপরে ওবিসি আরো কিছু ওবিসি জাতিকে হচ্ছে সেটাকে এক্সপ্যান্ড করা হয়েছে লিস্টটা তৃণমূলের আমলে। এটা হচ্ছে প্রথম বলা। দ্বিতীয় যেটা আলোচনাতে এসেছিল, এটা কিন্তু আমরা বারবার ভুলে যাই। অবশ্যই এর আগে শ্রীকুমার দা এবং উদয়ন দা অলরেডি সেই কথাগুলো বলেছেন। আমি কেবল একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে আপনি যদি মানে পাকিস্তান এবং বাংলাদেশের কথাটাও যদি দেখেন, তাহলে গত কয়েক দশকে মিলিটারি ডিক্টেটরশিপের সঙ্গে ইসলামী মৌলবাদের একটা সম্পৃক্ত একটা যোগ ছিল। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টি, যে রাজনৈতিক শক্তিগুলো, সেগুলো কিন্তু তারা বরাবরই তারা একটা কিন্তু গণতন্ত্রের পক্ষে সেখানে দাঁড়িয়েছে এবং সেখানে কিন্তু কোনো মুসলিম মৌলবাদী যে পার্টিগুলো, অর্থাৎ জামাতে ইসলামী বোধ পাকিস্তান এবং বাংলাদেশে, তারা কিন্তু 4-5%-এর বেশি ভোট পায় না। এবং ভারতবর্ষের যে সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘু, তারাও কিন্তু কোনো মুসলিম পার্টিকে ভোট দেয় না। যেটা দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক যে ভারতবর্ষের মতো এরকম একটা ধর্মনিরপেক্ষ দেশ, যে ভারতবর্ষের ধমনীতে ধর্মনিরপেক্ষতা আছে, চারবাগ লোকায়ত কবির নানক মির্জা আসাদুল্লাহ বেগ খান গালিবের যে ভারতবর্ষ, সেখানে কিন্তু এমন একটা পার্টি RSS এর মতো একটা সংগঠনের দ্বারা ইন্সপায়ার, তারা কিন্তু শুধু সরকারি করে না, আবার আরেকজন একটা গণহত্যাকারী অভিযোগ এরকম যার উপর আছে, তিনি হচ্ছে একটা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে এটাই সবথেকে দুর্ভাগ্যজনক উদ্বেগজনক। মইদুল এই কথাটা এর আগে আরেকটা বিতর্কে তুলেছিল এইখানে এই স্টুডিওয়, এবং আমি তার উত্তর দিই। ধমনীতে ধর্মনিরপেক্ষতা আছে, এটা অবশ্যই ভরা গোল গোল কনস্টিটিউশনের মধ্যে আছে। দেশটা ভাগ হলো কেন? দেশটা ভাগ হলো এই কারণে। দেশটা ভাগ হলো একটাই বই পড়ুন ভাই, জয়া চ্যাটার্জি কেমব্রিজ হিস্টোরিয়ান বই পড়ুন। খুব জয়া চ্যাটার্জি কেন, হাজারটা বই পড়বো, আমি সব বই পড়বো। আগে আমাকে উত্তরটা দিতে হবে। হ্যাঁ, উত্তরের মাঝখানে কথা বললে কিন্তু মুশকিল হবে। জয়া চ্যাটার্জির উত্তরটা একটু দিয়ে দেন। শ্রীকুমার বাবু, আপনি এই সভাটা ছাড়ুন, আপনি যথেষ্ট নির্বাচনের প্রসঙ্গে যে কথাটা বলা হচ্ছিল আজকের নির্বাচনের প্রসঙ্গে, ধমনীতে ধর্মনিরপেক্ষ দেশ ভাগ হলো কেন? ভাগ হলো কারণ মুসলিম লীগ আবার বাধা দিচ্ছেন। আমি কিন্তু আপনাকে বাধা দিইনি। ভারতবর্ষে মুসলিম লীগ চেয়েছিল এবং বলেছিল যে মুসলিমরা হিন্দুদের থেকে সম্পূর্ণ আলাদা, তারা হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না। কংগ্রেস সেটা মেনে নিল বলে দেশ ভাগ হলো। ভাগ হয়ে যাবার পরে যে অংশটা পাকিস্তান হলো, সেখান থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হলো। পশ্চিম পাকিস্তান থেকে সমস্ত দিতে চাই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা কথা বলতে চাই, আদানি আম্বানি গোষ্ঠীর জন্য
লড়াই করছে নরেন্দ্র মোদী, কেন জমি গুজরাটের জমি, সাধারণ মানুষের জমি জলের দরে দিয়ে দেওয়া হলো, তার বিরুদ্ধে কি করেছেন নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী এসে হারাকান্ডের কথা বলছেন, টেটের কথা বলছেন। নরেন্দ্র মোদীর উচিত তার নিজের রাজ্যে গুজরাটের জমি জলের দরে দেওয়া হলো। আদানি গোষ্ঠী, আম্বানি গোষ্ঠীর কথা। আজকের ভোটের প্রসঙ্গে আসবো, আজকের ভোটের প্রসঙ্গে আসি। এক মিনিট, রবীন্দ্র বলেছেন যে ভোটে তিনি সন্তুষ্ট, নির্বাচন কমিশনে গিয়ে এখানে ভোটে গিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশনে। সূর্য মিশ্র বলেছেন আগের থেকে বেটার, এই কথা বলেছেন। আমাদের কর্মী আজকে গুলিবিদ্ধ হয়েছে, রানু চক্রবর্তী এটা গুলিবিদ্ধ হয়েছে, তার পায়ে গুলি লেগেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আমায় কথা বলতে দেননি, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, আমি প্লিজ আমি আজকের নির্বাচনে আসবো। অভূতপূর্ব ছবি যে রাজ্যের পুলিশ হুমকি দিচ্ছে বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে। আমি বললাম ভোটে কি না হয়, এবং জেলা শাসক বলছেন যে সমস্যাটা তা নয়, সমস্যাটা ভাষার সমস্যা, এবং নাম্বার দেওয়া হচ্ছে অবজারভারের, তার সঙ্গে যখন নির্বাচন কমিশনের প্রতিনিধি যার সঙ্গে যখন আমরা কথা বলার চেষ্টা করছি তিনি কিন্তু ঘটনা উড়িয়ে দিচ্ছেন না, তিনি কোনো মন্তব্য করতেই অস্বীকার করছেন। ঠিক কি এসেছিল আমাদের ক্যামেরায়, জেলা শাসকের ব্যাখ্যা কি, কিভাবে ভাষার সমস্যা হিসেবে তা তুলে ধরছেন তিনি, সব আপনাদের সামনে রাখলাম, বিচার করবেন আপনারা। आप अंदर वारंटेड नहीं हो बैलेट बॉक्स के अंदर मैं बैलेट बॉक्स में क्यों जाऊँ? तो अंदर क्यों जाओगे? अंदर बरामदा में बैठूंगा छाया में। ये भी तो छाया ही है। मेरे को धमकी दे रहे हैं, बुलाइए उनको प्लीज कॉल। हेलो मान जी सुनिए मेरी बात। अच्छा मैंने आपसे निवेदन किया था, आपने यही बोला कि आपका काम है सिक्योरिटी करना। পুরুলিয়ার গান্ধী বিদ্যালয়ের 183 নম্বর বুথ। সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই উত্তেজনা দেখা দেয় এই বুথে। বুথের মধ্যে ঘোরাফেরা করতে থাকা রাজ্য পুলিশের এক এএসআইকে বেরিয়ে যেতে বলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। বুথ থেকে বেরোতে অস্বীকার করে ওই এএসআই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে হুমকি দেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ পর্যবেক্ষক KNT উজেলা। आप अंदर वारंटेड नहीं हो बैलेट बॉक्स के अंदर। मैं बैलेट बॉक्स में क्यों जाऊँ? तो अंदर क्यों जाओगे? अंदर बरामदा में बैठूंगा छाया में। ये भी तो छाया ही है। मेरे को धमकी दे रहे हैं, बुलाइए उनको प्लीज कॉल। हेलो मान जी सुनिए मेरी बात। अच्छा मैंने आपसे निवेदन किया था, आपने यही बोला कि आपका काम है सिक्योरिटी करना। পুলিশ পর্যবেক্ষকের নির্দেশে বুথ থেকে বেরিয়ে যান অভিযুক্ত এএসআই। যদিও অভিযোগ অস্বীকার করে জেলাশাসক তন্ময় চক্রবর্তীর দাবি, ইভিএম সারাতে যাওয়া কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভাষা সমস্যার ফলেই ওই বুথে সামান্য জটিলতা দেখা দেয়। যেটা করা হয়েছিল, সাধারণ মানুষ প্রচুর জমা হয়ে গেছিলেন বুথটাতে। ইনফ্যাক্ট গোটা পুরুলিয়া জুড়েই সকালবেলায় কমপ্লেন গুলো আসছিল ইভিএম চলছে না বা সকালবেলায় ভোট শুরু করতে দেরি করছেন ইত্যাদি ইত্যাদি। তো আমরা যেখানে যেখানে অভিযোগ পাচ্ছিলাম সেখানেই আমরা সেক্টর অফিসারকে পৌঁছে দিচ্ছিলাম যাতে তার আগে দেখতে পারে সমস্যাটা কি হয়েছে, এবং ওখানে গিয়ে দেখা যায় যে না, ইভিএমটা কোনো খারাপ হয়নি। ওখানটায় সিআইএসএফ এর যে সেন্ট্রাল পুলিশ ডিপ্লয়েড ছিল তারা বাংলা বুঝতে পারেনি, আর পুলিশের যিনি এএসআই আছেন তিনি হিন্দি বলতে পারেননি। কিন্তু কার অভিযোগের ভিত্তিতে ওই বুথের ইভিএম সারাতে গেল কর্মীরা, উত্তর মেলেনি। উল্টে জেলাশাসক বারবার কথা বলতে বলেন পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে, তার নম্বরও দিতে চান ডিএম। তো আমি শুধু একটাই জিনিস অনুরোধ করব, দয়া করে যদি একবার পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলে নেন, আমি আপনাকে মোবাইল নাম্বারটা SMS করে দিতে পারি বা বলেও দিতে পারি। কিন্তু ফোনে বারবার কথা বলার চেষ্টা করলেও এ নিয়ে কোনো কথা বলতে পারবেন না বলে জানান পুলিশ পর্যবেক্ষক। ফোনে কোনো কথা বলতে না চাইলেও কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকারও করেননি KNT উজেলা। অর্ণব মুখোপাধ্যায় ও হংসরাজ সিংহ, ABP আনন্দ, পুরুলিয়া। এখানে খেয়াল করে দেখুন যে আমি জানি না আপনারা খেয়াল করেছেন জেলা শাসক কি বললেন। জেলা শাসক বললেন প্রচুর সাধারণ মানুষ জড়ো হয়ে গেছিল। আচ্ছা, প্রচুর সাধারণ মানুষ কি করে বুথে জড়ো হতে পারে বলতে পারেন? এটা সুমন ভেবে দেখো যে কোট অ্যান্ড কোট বুথে প্রচুর সাধারণ মানুষ কি করে জড়ো হলো, আর উনি কি জানতে বলছেন ঠিক এর কাছে আমি অফিসার বলতে ইচ্ছে করছে না যে উনি নিজে তো কি ঘটেছে তার মতো একটা ব্যাখ্যা দিলেন, কিসের ভিত্তিতে দিলেন সেটা আলাদা ব্যাপার। কে দিচ্ছেন? কে তাকে ওখান থেকে খারাপের জন্য ডেকে পাঠিয়েছিল, যে প্রশ্নটা তোমাদের সাংবাদিকই করলেন যে কে তাকে ডেকে, তার কোনো উত্তর দিলেন না। এবং আমরা কথা বলার পরে রাজনৈতিক দল বা ব্যক্তি আপনাকে কমপ্লেন করেছিল। আমার প্রশ্ন হচ্ছে যার নামে অভিযোগ সেই ব্যক্তির নামে
ব্যাপারে কি আইনগত ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন, এই নির্বাচনী কমিশন এবং নির্বাচনে যারা দায়িত্বে আছেন সেই অফিসাররা, সেইটা আমাদের প্রশ্ন, যে যার বিরুদ্ধে এই অভিযোগ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন সেটা বলতে হবে তো। না, আমি তো প্রথমেই যেটা বলেছিলাম, আলোচনা প্রথমেই শিকুমারবাবু তখন আসেননি, ওই মনিকা মাহাতো আজকে ক্যামেরার সামনে যেটা বলেছেন সেটাই হচ্ছে তৃণমূলের আপ্তবাক্য, এবং এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিটার্নিং অফিসার সেটাই প্রমাণ করলেন যে অ্যাডমিনিস্ট্রেশন এবং তৃণমূল তাদের লাস্ট কথা হচ্ছে আমাদের ফুল লাইসেন্স আছে, যা ইচ্ছে করা, ফুল লাইসেন্স যা ইচ্ছে করা। তৃণমূলের আত্মবাক্যটা আসলে অনেকদিন আগে তৃণমূল নেত্রী বলে দিয়েছেন যে নির্বাচন কমিশনকে আমি চ্যালেঞ্জ করছি। ঠিক, আরে তন্ময় বাবু সুপ্রিম কোর্ট যা বলেছে তাতে কিছু এসে যায় না। এরকম কখন বলেছিল? এক নম্বর কথা হচ্ছে যে আমি তো এর আগের দিন এই চ্যানেলে বসে একটা কথা বলেছিলাম যে 3টে ঘটনা কোইনসাইড করলো কি করে। ভিডিও ছবি তোলা হলো না, একই সাথে অবজারভারকে মাইক্রো অবজারভারকে ফোনে পাওয়া গেল না, এবং একই সাথে সেন্ট্রাল প্রোটেকশন ফোর্সকে ডিপ্লয়েড হলো না। যে বুথগুলোতে রিগিং হয়েছে বলে আমরা যে কথা জানিয়েছি সেই সমস্ত বুথগুলোতে এই 3টে ঘটনা কোইনসাইড করেছে। 43টা বুথে যে নতুন করে রিভিউ হয়েছে তার মধ্যে বহু ঘটনা তো প্রমাণিত হয়ে গেল। কি স্টেপস হলো? সারা ভারতের ইলেকশন কমিশন কোন ব্যবস্থা নিল এখনো পর্যন্ত? আমাদের তো এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। আজকেই এবিপি আনন্দ দেখিয়েছে একবার যে অনেক লোক জড়ো হয়ে গেছে, যে কথা বলা হলো, অনেক লোক তাদের কারোর কাছে কোনো আইডেন্টিটি কার্ড নেই, অথচ তারা বুথের ভেতরে ঘোরাফেরা করছে। কি ব্যবস্থা নেওয়া হলো? না, একবার বলেছেন যে বার্নপুরে লাঠি চার্জ করতে হলো, সকাল 8টায় উনি ওনার মোবাইল থেকে এই বিষয়ে কমপ্লেইন করেছিলেন, তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এইটাই দাঁড়িয়ে আছে। 3টের সময় আরো একটা প্রপোজাল পরশুদিন যখন আমরা দিল্লিতে, আমি ছিলাম সেখানে, আমরা একটা প্রপোজাল দিয়েছি দিল্লির ইলেকশন কমিশনকে যে আপনারা বলছেন অবজারভার আছে, পুলিশ অবজারভার আছে, আপনি সারাদিনে তাদের মোবাইল টাওয়ার চেক করুন, দেখুন কতখানি ঘুরেছে। আপনারা হাতে হাতে ফল পাবেন যে তাদের ঠান্ডা করে বসিয়ে ডাব লস্যি আর খাবার খাওয়ানো হয়েছে না তারা সত্যি সত্যি সারা ঘুরেছে। এবং এই যে কথাটা, এটাতে তখন জুৎসি সাহেবরা বলেছেন এটাতে খুব ভালো প্রপোজাল দিয়েছেন আপনারা, আমরা চেক করব। আজকে তার ফল তাও 2-3 জনকে দেখা গেছে। 30 তারিখে সমস্ত অবজারভার, আমাদের এটা আমরা বলছি, পুলিশ অবজারভার এবং যে কনস্টিটিউয়েন্সিতে যারা অবজারভার ছিল তারা বেশিরভাগই ঠান্ডা ঘরে বসেছিলেন, এবং যারা অ্যাডমিনিস্ট্রেশন, এই যে তন্ময় বাবু যেটা বললেন, তারাই বলেছিলেন যেতে হবে না, আমরা লাস্ট মোমেন্টে রিপোর্ট দিয়ে দেবো। তারই প্রতিফল দেখেছি 3টের সময় সিইও বলে দিলেন ইলেকশন পিসফুল এন্ড ক্লিয়ার এন্ড ফেয়ার। আমি শুধু একটা হচ্ছে যদি খুব সহজে রিগিং হলো কিনা ধরে ফেলা যেতে পারে এক করে। আমি আগের দিনও যে বলে গেছি এই চ্যানেলে, আজও তাই বলছি যে একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দেওয়া হোক, কারণ যারা যারা ওই আঙুলের ছাপ দিল তারা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যেই ওই ছাপগুলো দিতে থাকলো। একবার যে কোনো সময় 10% স্যাম্পল নিয়ে 800টা যদি ভোট থাকে একটা বুথে, তাহলে 80টা নিয়ে স্যাম্পল করে এক্ষুনি দেখা যেতে পারে। তার জন্য 2 মিনিট সময় লাগবে। আমি একটা সিম্পল লাইনিং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে তৃতীয় দফায় ভোটে যে ধরনের অনাচার আমরা দেখেছিলাম, যেভাবে আমরা দেখেছি যে স্পেশাল ইলেকশন অবজারভার বেলা 2টোর আগে বেরোলেন না, তারপরে নিশ্চয়ই এবার উন্নতি হয়েছে খানিকটা, এবং সেই জন্য সংবাদ মাধ্যমের অনেকটা ধন্যবাদ প্রাপ্ত। আমরা শুধু আমাদের কাজটুকু করেছি। আপনাদের বলে রাখি, সূর্যকান্ত মিশ্র আজকে বলেছেন যে 3য় দফা থেকে 4র্থ দফায় কিছুটা পরিস্থিতি বেটার হয়েছে। কি বলেছেন তিনি দেখাবো আপনাদের। আমি এইটুকু বলতে পারি যে 3য় রাউন্ডের চাইতে এই 4র্থ রাউন্ডে অপেক্ষাকৃতভাবে ভোট করার জন্যে নির্বাচন কমিশন খানিকটা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। কিন্তু এর পাশাপাশি আরেকটা ছবিও থাকে, ওই যে যেটা বলছিলাম যে ভোট হলে
তো এমনটা হতেই পারে। তাই কি ভাববো আমরা যেখানে প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ার থেকে টেনে মাটিতে ফেলে মারা হতে পারে আমাদের এই রাজ্যে? প্রতিবন্ধী শব্দটা আমার ব্যক্তিগত আপত্তি আছে। আজকে সকালে অনেকে আমাকে বলেওছেন যে আমরা যেভাবে বলি সাধারণত এবিপি আনন্দতে যে অন্যভাবে সক্ষম, ডিফারেন্টলি এবেল, এইটাই বলা উচিত। কিন্তু ভাবুন তো, আমরা শব্দ নিয়ে বিচার করব। যে রাজ্যের মাটিতে একজন প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ার থেকে ফেলে মাটিতে ফেলে মারা হতে পারে, শব্দ নিয়ে আমাদের সেন্সিটিভিটি, আমাদের সংবেদনশীলতা মানায়? দেখুন তো ঘটনাটা। আসানসোলের পাণ্ডবেশ্বরে বা রাজনৈতিক রোষের শিকার প্রতিবন্ধী মহিলা ভোটার। বুধবার সকাল 8টা হুইল চেয়ারে করে পরিবারের সঙ্গে ভোট দিতে যাচ্ছিলেন এক প্রতিবন্ধী তরুণী। অভিযোগ 138 নম্বর বুথের সামনে আক্রান্ত হন তারা। প্রতিবাদ করলে প্রতিবন্ধী মেয়েটিকে হুইল চেয়ার থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। মারধর করা হয় তার পরিবারের লোকজনকে। আমার স্বামীকে ধাক্কা দিতে রোডে ফেলাই দিল, মারলো। আমরা চারজন মেয়ে, আমার মা আছে, আমার বোন আছে, আমার মা বোনকে মারলো। আমার স্বামী পড়ে গেল, তা আমি কোনো তুজি পাতা ফুটলুম। কারা মারলো? তৃণমূল ছেলেরা যত আছে অনেক আছে। প্রতিবন্ধী তরুণীর অভিযোগ, পুলিশ তাদের কোনোভাবে সাহায্য করেনি। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে ভোট দেয় ওই পরিবার। যদিও ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি তৃণমূল প্রার্থী দোলা সেনের। আমি আরও সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমাকে জানাতে হবে না, আপনাদের কি রাস্তা, আপনারা আপনাদের অফিসারকে ইনস্ট্রাক্ট করুন যাতে এরা ভোট দিতে পারেন। এর নাম গণতন্ত্র। ফলে আমি যে চিত্র দেখছি, নাকির উত্তর আমি দেব না। আমার চোখে গণতন্ত্র জল জল করছে। বয়স্ক, প্রতিবন্ধী নির্বিশেষে সবাই রাস্তায় বেরিয়ে ভোরবেলা ভাব থেকে 5:30 থেকে আমি দেখছি তারা থ্রু। একই ঘটনা ঘটেছিল তৃতীয় দফার ভোটে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইছলাবাদে ভোট দিতে গিয়ে আক্রান্ত হন এক ভোটার। স্ত্রীর সামনে রাস্তায় ফেলে তাকে মারধর করা হয়। আক্রান্তের বাবার অভিযোগ, হামলাকারীরা সবাই তৃণমূল সমর্থক, যদি অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এবার পুনরাবৃত্তি আসানসোলে, ঘটনায় গ্রেপ্তার 2। গোপাল চট্টোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, আসানসোল। কেন বারবার আমাদের যেতে হবে? চতুর্থর সঙ্গে তৃতীয়কে তুলনা করতে হবে, তৃতীয়র সঙ্গে দ্বিতীয়কে তুলনা করতে হবে। একটা গণতন্ত্রে 14 জন রিপোর্টার 6টা ভোট কেন্দ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কেন তাদের ক্যামেরায় একটা ছবিও ধরা পড়বে? গণতন্ত্র, ভোটদান মানে তো গণতন্ত্রের উৎসব, কেন এই ছবি থাকবে? তৃণমূল প্রার্থী বললেন না গণতন্ত্র একেবারে নাকি এখানে জলজল করছে। জলজল করছে সেটা হচ্ছে তৃণমূল তত্ত্ব। আর তৃণমূলের আমলে গণতন্ত্রকে বিকলাঙ্গ করলেই তবে এই ঘটনাটা ঘটতে পারে। আমার যেটা বলার তা হচ্ছে, এখানে প্রার্থী দোলা সেন তিনি সরাসরি বলছেন যে অফিসার তাকে ফোন করেছিল কি করবেন ওই প্রতিবন্ধী মার খাওয়ার পরে তার ভোটের ব্যবস্থার ব্যাপারে, এবং প্রার্থী বলে দিলেন না ভোটের ব্যবস্থা করে দিন। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে নাকি? এখানে দাঁড়িয়ে প্রার্থী ঠিক করে দেবেন সে ভোট দিতে পারবে কি পারবে না, নাকি ইলেকশন কমিশন ঠিক করবে? এ কোন প্রার্থী? একথা দোলা সেন বলতে পারছেন? একদা নকশাল রাজনীতির সাথে যুক্ত, আজকে তৃণমূল ছাত্র রাজনীতি কেন বাবা? কতদিন আগে আমি বলছি দোলা সেন আমার ওখানে গিয়েছিল শ্রমজীবী হাসপাতালে টাকা তোলার জন্য, আমি তার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এটা বেশি দিন লাগে না, আজ থেকে মাত্র 5টা বছর আগে ওখানে দাঁড়িয়ে তাদের টিমের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আমি তাকে জানি না, একটা কথা বলতে চাই যে এটা কি পদ্ধতি হতে পারে? এটা কোনো নীতি? আমি একটাই কথা বলবো, দোলা সেন যখন এই কথাটা বলছে, দোলা সেন যদি দোলা সেনের মতন যারা নেতা নেত্রী তারা যদি শোনেন আজকের আলোচনা, তাদেরকে একটাই যে 89টা আসনে লড়াই হয়েছিল 30 তারিখে। দেখান তো ভারতের কোন জায়গায় আপনাদের এখানকার পশ্চিমবাংলার মতন ঘটনা দেখানো হয়েছে কিনা? আজকে হয়েছে 71টি আসনে, কোথাও দেখান তো ভারতবর্ষের অন্য জায়গায় প্রতিবন্ধী। আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে ভারতবর্ষের গড় যে ভোটদানের হার সেটা হচ্ছে 64%। আজকে বিভিন্ন বিহারেও 50%, এখানে বিকেল 5টাতে আমাদের 80%-এর উপর। সেটাও দেখুন। ধন্যবাদ, আমার সময় একেবারে শেষ হয়ে গেছে। যেতে যেতে শুধু দেখে নেবো যে আরেকটা দফা, পঞ্চম দফা, শেষ দফা এই
নির্বাচনের বাকি রয়েছে। নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে সমস্ত আগের অভিযোগের পাশাপাশি আরেকটা আশা থাকবে, আরেকটা আশ্বাস সমস্ত ভোটদাতা পেতে থাকবেন যে পঞ্চম দফায় ভোট যেন এই সমস্ত ফুটেজের যে গ্লানি, যে কালিমা, তা নির্বাচন কমিশন সরিয়ে দিতে পারে। সত্যি সত্যি অবাধ শান্তিপূর্ণ একটা নির্বাচন আমাদের এই রাজ্য পেতে পারে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। যেতে যেতে দেখে নেব যে আগের যে 3টে এবং আজকে হলো 4 দফায়, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নিজস্ব হিসেব কি বলছে, কে কত আসন পেতে পারে। আবার বলছি, এটা কথার ভিত্তিতে তৈরি হিসেব, কোনো রকম এর পেছনে রাজনৈতিক ভবিষ্যৎবাণীর প্রয়াস নেই। জাস্ট দেখে নেব আগের নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোর হিসেব ঠিক কিরকম। রাজ্যে এখনো পর্যন্ত মোট 4 দফার ভোট হয়েছে। 17টি আসনে ভোট গ্রহণ হয়েছে। কোথাও গড় টিকিয়ে রাখাই লড়াই, তো কোথাও ক্ষমতা বিস্তারের সংগ্রাম। একে অপরকে টেক্কা দিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে সমস্ত রাজনৈতিক দল। গতবার গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নিয়ে দার্জিলিং জয় করেছিল বিজেপি। এবারও তাদের আশা, গুরুংদের পাশে নিয়ে দার্জিলিং তারাই দখলে রাখবে। গতবারের ভোটে সিপিএম এর দখলে ছিল জলপাইগুড়ি। এবারও এই কেন্দ্র তাদের হাতেই থাকবে বলে আশাবাদী সিপিএম এর একাংশ। 2009 আলিপুরদুয়ার আসনে জিতেছিলেন আরএসপি প্রার্থী মনোহর তীরকে। এবার প্রতিপক্ষ তাঁরই প্রাক্তন দলীয় কর্মী তথা বর্তমান তৃণমূল প্রার্থী দশরথ তীরকে। বামের আশাবাদী এই আসন ধরে রাখার বিষয়ে। যদিও বিজেপির একাংশের দাবি এই দুই তীরকের লড়াইয়ে আসনটি যাবে তাঁদের ঝুলিতেই। ফরওয়ার্ড ব্লকের দখলে থাকা কোচবিহারে এবার জয়ের বিষয়ে কার্যত নিশ্চিত তৃণমূলের একাংশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনটি ছিল কংগ্রেসের হাতে। যদিও সিপিএম এর একাংশের দাবি কংগ্রেস তৃণমূল ভোট কাটাকাটির জেরে এবার এই আসন তাদের হাতে আসবে। যদিও কংগ্রেসের দাবি এবারও রায়গঞ্জের দীপা দাসমুন্সী জিতবেন। 2009 আরএসপির দখলে ছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। যদিও এবার এই কেন্দ্র আরএসপির হাত থেকে কেড়ে নেওয়ার বিষয় নিশ্চিত তৃণমূলের একাংশ। উত্তরবঙ্গের অপর দুই কেন্দ্র মালদা উত্তর এবং মালদা দক্ষিণ বরাবরই কংগ্রেসের গড় বলে পরিচিত। 2014 লোকসভা ভোটেও তারা নিজেদের গড় অটুট রাখতে পারবে বলেই দাবি কংগ্রেসের। ভোট কাটাকাটির ফলে কংগ্রেসের দখলে থাকা জঙ্গিপুর এবার তাদের দখলে যাবে বলেই দাবি সিপিএম এর একাংশের। যদিও মুর্শিদাবাদ আসনে গতবারের মতো এবারও জয়ের বিষয় নিশ্চিত কংগ্রেসের একাংশ। 2009 সিপিএম এর দখলে ছিল আসানসোল কেন্দ্রটি। বিজেপির একাংশের দাবি দেশজোড়া মোদি হাওয়ার ওপর ভর করে এবার এই কেন্দ্রে জয় পাবেন তাদের প্রার্থী বাবুল সুপ্রিয়। সিপিএম এর হাত থেকে বাঁকুড়া কেড়ে নেওয়ার বিষয়ে আশাবাদী তৃণমূলের একাংশ। যদিও সিপিএম এর পাল্টা দাবি এই আসন রাখতে সফল হবেন তাদের 9 বারের সাংসদ বাসুদেবাচারিয়া। 2009 লোকসভা নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে জয়ী হন সিপিএম প্রার্থী সুস্মিতা বাউরি। তৃণমূলের একাংশের দাবি এবার এই আসনে জয়ী হবে তারাই। গতবার পুরুলিয়া কেন্দ্রটি দখল করেছিল ফরওয়ার্ড ব্লক। এবার এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে স্থানীয় বিধায়ক নেপাল মাহাতোকে। তাঁর জনপ্রিয়তার ওপর ভরসা করেই পুরুলিয়া দখলের স্বপ্ন দেখছে কংগ্রেসের একাংশ। যদিও বামেদের দাবি ভোট কাটাকাটির জেরে পুরুলিয়া এবারও তাদের হাতেই থাকবে। সিপিআই এর হাতে থাকা মেদিনীপুর কেন্দ্রে এবার ঘাসফুল ফোটানোর দাবি করেছে তৃণমূলের একাংশ। 2009 ঝাড়গ্রাম আসনে জয়ী হয়েছিল সিপিএম। তৃণমূলের একাংশের দাবি এবার এই কেন্দ্র সিপিএম এর হাত থেকে ছিনিয়ে নেবে তারা। লোকসভা উপনির্বাচনে হাওড়া দখল করেছিল তৃণমূল। বামেদের একাংশের দাবি এবার এই কেন্দ্রে জয় পাবে তারা। 2009 লোকসভা নির্বাচনে হাওড়ার উলুবেড়িয়া গিয়েছিল তৃণমূলের দখলে। হুগলিতে জিতেছিল তৃণমূল। আরামবাগ গিয়েছিল সিপিএম এর দখলে। বর্ধমান, দুর্গাপুর এবং বোলপুর দুই আসনেই জয় পেয়েছিল সিপিএম। তৃণমূলের একাংশের দাবি এই 5 আসনের প্রতিটিতেই জয়ী হবে তারা। অন্যদিকে গতবার শ্রীরামপুর ছিল শাসক দল তৃণমূলের দখলে। এবার এই কেন্দ্রে জয়ের স্বপ্ন দেখছে বিরোধীরা। 2009 বর্ধমান পূর্ব কেন্দ্র ছিল সিপিএম এর হাতে। এবারও এই কেন্দ্র নিজেদের দখলে রাখতে পারবে বলেই সিপিএম এর একাংশের দাবি। এদিকে তৃণমূলের দখলে থাকা বীরভূম কেন্দ্রে এবার পদ্ম ফুটবে বলে দাবি বিজেপির একাংশের। যদিও এই কেন্দ্রে তাদেরই জয় হবে বলে দাবি বামেদের একাংশের। এবিপি আনন্দ।